চালাইতে পারবেন বা আমি এখন ক্লাস করবো পিজা দিছো বুঝতেছো আপনার দ্যাটস অল আই ইট তোমার জন্য রাখতে পারবো না না এটা আপনার জন্য আমাদের ঠিক আছে শুরু করো পানি পানি ছবি তুলো কি স্টার্ট রেকর্ডিং দেওয়া আছে না আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আজকে আমরা তোমাদের আসলে একটু ক্লাস শুরু করতে দেরি হয়েছে, আসলে কিছু ইস্যু ছিল, আসলে একটু ইলেকট্রিসিটি প্রবলেম, প্লাস আজকে একটু মনে হয় চেঞ্জ লাগতেছে আমাকে, তাই না? মানে আগের থেকে একটু চেঞ্জ বা এরকম একটু মনে হচ্ছে না যে একটু হালকা চেঞ্জ হয়েছে ভাইয়া, বা ভাইয়ারও হচ্ছে আজকে একটু জানি কেমন লাগতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে একটু আমরা লাইটিং সেট আপটা হচ্ছে একটু চেঞ্জ করছি। তো কেমন লাগতেছে তোমরা আগে একটু কমেন্টে জানাও, আগে ঠিকমতো শুনতে পারছো কিনা, দেখতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাও। আমরা শুরু করতেছি। হ্যাঁ, ওকে, আমরা শুরু করতেছি। তার আগে একটু 1 মিনিট আমরা পিডিএফটাকে নিয়ে নিই, আগের ক্লাসের যেখান থেকে শেষ করছিলাম। হ্যাঁ, ওকে। তো আমাকে একটু কমেন্টে জানাও তোমরা, আমি তোমাদের কমেন্টগুলো হচ্ছে একটু দেখতেছি। ওকে, তো আজকে আমরা একটু সেট আপটা একটু হালকা চেঞ্জ করছি, হয়তো এটা সেট আপ চেঞ্জ করা প্লাস হচ্ছে এইসব কারণে একটু দেরি হয়ে গেছে। দেখো তো আমাকে আজকে কেমন লাগতেছে, একটু অন্যরকম লাগছে কিনা, দেখো তো একটু অন্যরকম লাগছে কিনা। মানে গতানুগতিক যে লাইভ, তোমরা তো লাইভ ক্লাস আরও দেখছো, মানে আমাকে যেরকম লাগে আজকে একটু অন্যরকম না, মানে একটু নিচ থেকে মনে হচ্ছে কিছু একটা আসতেছে, আলোকিত চেহারাটা আজকে অন্য দিনের থেকে একটু ভালো লাগতেছে। ভালো লাগতেছে বলতে অন্তত মানে একটু নর্মাল লাগতেছে আসলে। আগে আগে হয়তো বা তোমাদেরকে দেখতা যে আমার চোখের এখানে একদম কালো দাগ পড়ে যেত, এরকম দেখছো কিনা জানি না। কমেন্টে জানাও যে আসলেই কি চেঞ্জ ফিল করতেছো নাকি সেমই লাগতেছে। ভাই আগের ক্লাসও যা ছিল আজকের ক্লাসও তাই। আমাকে একটু কমেন্টে জানাও, আমরা শুরু করি। আজকে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কাজ করতেছিলাম, বুঝছো? বিশাল কাজ করতেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে। আবার আজকে আমার বড় বোনের হচ্ছে জন্মদিন আর কি, বুঝছো? তো সব কিছু মিলে একসাথে পড়ে গেছে সব, এই জন্য একটু লেট হয়ে গেছে, সমস্যা নেই। আমরা শুরু করি তাহলে। আগের দিন আমরা পড়ছিলাম হচ্ছে, ধরো 1 মিনিট হ্যাঁ, আমরা আগের দিন পড়ছিলাম হচ্ছে তোমার কোষ রসায়নের প্রথম ক্লাসটা নিছি। তো কোষ রসায়নের প্রথম ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়ছি তোমাদেরকে যদি একটু মনে করায় দেই, আমি তোমাদেরকে একটু লাস্ট দেখাই। লাস্টে আমরা পড়াইছিলাম হচ্ছে এই যে সেলুলোজ পর্যন্ত, ঠিক আছে?
সেলুলোজ। ওকে, কোএনজাইম মনে রাখার ছন্দ দিছিলাম, টেকনিক দিছিলাম যে ফ্যান দিয়ে তোমরা সহজেই মনে রাখতে পারবা কোএনজাইমের নামগুলা। তো আজকে আমরা এর পর থেকে হচ্ছে পড়ব, ঠিক আছে? ওকে ওকে, মানে একটু দেখে মনে হচ্ছে না যে আজকে একটু চেঞ্জ হয়েছে বা একটু একটু চেঞ্জ এরকম মনে হচ্ছে? ওকে আচ্ছা, আজকে ভাইয়ার হচ্ছে সখিনা আসছে এই জন্য এরকম হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। একজন বলছে ডাল ভাত খেয়ে ফর্সা হয়ে গেছি, আচ্ছা কোনো প্রবলেম নাই। চলো তাহলে আজকে আমরা শুরু করি নতুন সেট আপের প্রথম ক্লাস। দেখছো তোমাদেরকে আমি কতটা ভালোবাসি, তোমরা কি খেয়াল করছো যে আমরা নতুন সেট আপের প্রথম ক্লাস তোমাদেরকে দিয়ে শুরু করছি। মেডিকেল ব্যাচের কিন্তু কোনো ক্লাস আমি এই সেট আপে আজ পর্যন্ত নেই নাই, এইমাত্র সেট করছি, অর্থাৎ ধরো 10 মিনিট আগে সেট করে তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি। 26 ব্যাচ তোমাদেরকেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি, এই জন্য আসলে দেখো তোমাদের জন্যই আমরা আসলে প্রথম সেট আপ করে নিছি। 24-25 ব্যাচ ওদের প্রি মেডিকেল চলতেছে, মেডিকেল চলতেছে, ওদের থেকে তোমাদেরকে দিয়ে আমরা স্টার্ট করছি, তাই না? ভালো লাগতেছে না একটু যে ভাই আসলে কত সুন্দর না? আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আগের দিন আমরা যা যা পড়াইছি আগে বলো দেখি একটু কমেন্ট, আমি 1-2 মিনিট প্রথম 1-2 মিনিট কমেন্ট পড়ে আমরা ক্লাস শুরু করি। তোমরা আগের দিন যা যা পড়িয়েছি পড়ছো নাকি ভাই? খালি মানে ভাই আপনি পড়াইছেন এরপরে তো ভুল করেও বায়োলজিটার খুলেও দেখি নাই, মানে যা পড়াইছেন কি যাই পড়াইছেন এরপরে আমি আর বায়োলজি পড়ি না, এরকম অবস্থা নাকি আসলে একটু পড়ছো আমাকে একটু জানাও, ঠিক আছে? রেগুলার পড়তে হবে। এবং আজকে দেখো তো বোর্ডটা একটু ভালো লাগতেছে না? লাইক মানে কালারফুল মনে হচ্ছে আগের থেকে অনেক বেশি কালারফুল, বা এরকম মনে হচ্ছে কিনা আমাকে একটু জানাও তোমরা, যে আগের থেকে বোর্ডটা একটু রঙিন রঙিন আর একটু সুন্দর লাগতেছে মনে হয়, তাই না? ওকে, তো আমরা তাহলে এরপর থেকে হচ্ছে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করে ফেলতেছি কার্বোহাইড্রেটের হচ্ছে তোমার শ্রেণী বিভাগ দিয়ে, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথম টপিক যেটা সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। আমরা স্টার্ট করি, তোমরা কমেন্টে আমাকে জানাও যে পড়ছো কি না, আমি সবার কমেন্টগুলোই চেক করবো। আগে শুরু করি তাহলে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, ঠিক আছে? কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ থেকে আমরা আজকে শুরু করব। আচ্ছা, তো প্রথম যে জিনিসটা আমাদেরকে মানে সবচেয়ে বেশি লাগবে বলো তো, কার্বোহাইড্রেটকে আমরা স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা হচ্ছে ফার্স্টে 2 ভাগে হচ্ছে ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে প্রথমে আসো স্বাদের উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে স্বাদের উপর ভিত্তি করে, স্বাদের উপর ভিত্তি মানে খাইতে কেমন লাগে, সহজ কথা। তাইলে স্বাদের উপর ভিত্তি করে দেখো যে কার্বোহাইড্রেট হচ্ছে আসলে 2 প্রকার, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে তোমার নন সুগার। তাহলে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট কয় প্রকার ভাই? 2 প্রকার, একটা হচ্ছে সুগার, একটা হলো সুগার, আমি দেখাচ্ছি, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে তোমার নন সুগার, ঠিক আছে? মানে সহজ কথা, সুগার শব্দের মানে কি বলো তো? সুগার শব্দের মানে হচ্ছে চিনি। তাহলে যেটা খাইতে মিষ্টি, মানে যাহা খাইতে হচ্ছে মিষ্টি সুস্বাদু, এটা হচ্ছে তোমার সুগার। আর যেটা খাইতে কোনো স্বাদ নাই, কোনো টেস্ট নাই, কিছু নাই, এটাই হচ্ছে নন সুগার। নন মানে কি? নন শব্দের মানে হচ্ছে না, ঠিক আছে? নন শব্দের মানে না, মানে বুঝতেই পারতেছো সুগার না। তাহলে যেটা খাইতে সুগারের মতো বা চিনির মতো মিষ্টি, ওই কার্বোহাইড্রেটকে তোমার বলা হয় সুগার। আর যেটা খাইতে চিনির মতো মিষ্টি না, মানে কোনো স্বাদ কিছু নাই, নন সুগার। নন মানে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুগার, নন সুগার। এখন আসা হচ্ছে তাহলে সুগারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা এখন একটু দেখি। বলো তো তোমরা চিনি খাইছো না ভাই? চিনি তো সবাই খাইছো, দেখো একদম ইজি, চিনি সবাই খাইছো। তাহলে আমার একটু বলো চিনি খাইতে কি? স্বাদে মিষ্টি। প্রথম কথা, চিনি খাইছো, চিনি স্বাদে মিষ্টি। তাহলে লেখো এটার বৈশিষ্ট্যগুলো লেখো। সুগারের বৈশিষ্ট্য কি? তুমি নিজেই পারবে এটা, স্বাদে মিষ্টি প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি বলো? চিনি কি দানাদার না? চিনি দেখছো না, চিনি কি একটু দানা দানা, মানে দানাদার। তাহলে স্বাদে মিষ্টি, তারপরে এই কার্বোহাইড্রেটগুলো হচ্ছে তোমার দানাদার। তুমি চিনির কথাই মনে করো তাইলেই হবে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে
চিনির শরবত খাইছো কে কে? আমি জানি এখানে সবাই চিনির শরবত খাইছো। তো চিনির শরবতে আসলে কি হয়, চিনিকে যখন তুমি পানির মধ্যে মিশাও তাহলে চিনিটা কি হয়, পানিতে হচ্ছে তোমার দ্রবীভূত হয়ে যায়। তাহলে চিনি পানিতে হচ্ছে দ্রবীভূত হয়, তার মানে এটা পানিতে দ্রবণীয়, তাই না? তাহলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে দেখো তো নতুন করে কিছু কি আমি পড়াইছি ভাই? আপনি তো জানা জিনিস আরেকবার খালি পড়াইছেন, তাই না? জানা জিনিসই পড়াইছি। চিনি হচ্ছে স্বাদে মিষ্টি, দানাদার, শরবত বানানোর সময় চিনি পানিতে দ্রবণীয় হয়, তার মানে পানিতে দ্রবণীয়। এই তিনটাই হচ্ছে সুগার কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। তাহলে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, এর মধ্যে যারা সুগার তাদের বৈশিষ্ট্য তুমি অলরেডি জানো। চিনি যারা খাইছো জীবনে একবার হলো চিনি খাইছো, দেখছো চিনি শরবত খাইছো, আর এমনিতে এগুলা পারবা। এবার আসো এক্সাম্পল। তাহলে এক্সাম্পল কি হইতে পারে সুগারের? এক্সাম্পল তাহলে কি হইতে পারে? এই তো এখানে এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ হইতে পারে একটা এক্সাম্পল, গ্লুকোজ। তারপরে ফ্রুক্টোজ, এটাও মিষ্টি, আগের দিনও বলছি গ্লুকোজ, ফ্রুক্টোজ। আর কে হইতে পারে বলো তো? চিনি হিসেবে আসলে মেইনলি আমরা বেশি খাই কোনটা বলো তো? সুক্রোজ। সুক্রোজ তোমরা জানো যে খাবারের যে চিনি এটাকে রাসায়নিক ভাষায় সুক্রোজ বলে। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো হচ্ছে তোমার সুগারের হচ্ছে তোমার এক্সাম্পল। ঠিক আছে, পারা যাবে? শেষ। এবার আসো নন সুগার। তাহলে নন সুগার কার্বোহাইড্রেটের তাহলে এক্সাম্পলগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করি। নন সুগার বলো, নন মানে কি? বায়োলজিতে নন মানে না, সুগার মানে চিনি, তার মানে এরা চিনি না। তাহলে চিনির যত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলার উল্টা বৈশিষ্ট্যই হচ্ছে নন সুগার, তাই না? কারণ এটা তো নন সুগার মানে চিনি না। তাহলে চিনির যাহা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের উল্টায় দিলেই হচ্ছে নন সুগারের বৈশিষ্ট্য পাওয়া যায়। সহজ না? সহজ, একদম সহজ। তাহলে কি কি থাকবে নন সুগারের বৈশিষ্ট্যের মধ্যে? চলো আমরা একটু দেখি। এটা যদিও লেখার আর দরকার নাই, বাট তুমি তারপরও তোমাদের মানসিক শান্তির জন্য আমি একবার করে লিখবো। তাহলে প্রথম বৈশিষ্ট্য আসো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বাদে মিষ্টি নয়। বুঝতেই পারতেছি এখানে সবগুলোর উল্টা বৈশিষ্ট্য হবে নন সুগারের। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্বাদে মিষ্টি নয়, শেষ। তাহলে স্বাদে মিষ্টি নয়। তারপরে এগুলা আগেরটা ছিল দানাদার, তাহলে এরা হবে অদানাদার। অদানাদার, দানাদার না, তাহলে অদানাদার। ঠিক আছে। তারপরে কি হবে? আগেরটা পানিতে দ্রবণীয় ছিল, তাহলে বলো এটা কি হবে? এরা পানিতে অদ্রবণীয় হবে। এরা পানিতে অদ্রবণীয় হবে। আজকে বোর্ডের লেখাগুলো অনেক বেশি ফুটে উঠতেছে না? লাইক মনে হচ্ছে না যে বোর্ডের লেখাগুলো জল জল করতেছে নতুন সেটআপে? সুন্দর লাগতেছে কিন্তু আগের থেকে বোর্ডের লেখাগুলো। আমারে সুন্দর লাগা লাগবে না, আমারে কালোই লাগবে সারা জীবনই, কিন্তু বোর্ডের লেখা সুন্দর হওয়াটা ইম্পর্টেন্ট। তোমাদের পড়ার আগ্রহ বেড়ে যাবে যে ভাইয়ের বোর্ডের লেখাটা খুব সুন্দর লাগতেছে আজকে। তাহলে পানিতে অদ্রবণীয়, উল্টা বৈশিষ্ট্য, শেষ। তাহলে তিনটা বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলছি। এবার বলো এদের এক্সাম্পল কি হইতে পারে? এদের এক্সাম্পল আমরা আগের দিনও পড়াইছি। সেলুলোজ, মনে আছে? সেলুলোজ। তো সেলুলোজ তাহলে একটা এক্সাম্পল হইতে পারে, সেলুলোজ। তাহলে এটার এক্সাম্পল কি? তিনটা এক্সাম্পল দিয়ে দিই আমি তোমার। একটা এক্সাম্পল তুমি আগের ক্লাসে যারা করছে এরা জানো অলরেডি, সেলুলোজ, পাউডার জাতীয় এটা সেলুলোজ। তারপরে সেলুলোজের আরেকটা ভাই আছে, সৎ ভাই আছে, এটারে বলা হয় স্টার্চ। ঠিক আছে, স্টার্চ। তাহলে স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন। গ্লাইকোজেন, গ্লাইকোজেন। তাহলে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন এইগুলা হচ্ছে তোমার নন সুগারের হচ্ছে এক্সাম্পল। তাহলে এইগুলা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। কিসের উপর ভিত্তি করে ভাই? স্বাদের উপর ভিত্তি করে। তাহলে স্বাদের উপর ভিত্তি করে দুই প্রকার। আই হোপ এটা বোঝা একদম ইজি, সহজ জিনিস হয়ে গেছে। ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে গেছে না? ওকে, এটা সহজ জিনিস এত সময় নষ্ট করে লাভ নেই। এবার একটু আমরা কঠিন জিনিসে চলে আসি। রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে কি করতে পারি? রাসায়নিক গঠন অণুর উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তাহলে এবার লেখো, এইটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, এইগুলা পরীক্ষায় বেশি আসে। তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে হেডলাইন দাও। ক্লাসে যা যা লিখবো ভাই সব কিছুই নোট করবা। আমি তোমাদের নোটটা দিব, প্রথম ক্লাসের নোটটা আজকে সহ একসাথে দিব। হ্যাঁ, একসাথে দিব, কিন্তু লিখতে হবে। কারণ ক্লাসে আমি যদি একটা দাগ দেই তোমার খাতায় যাতে একটা দাগ থাকে, 2টা দাগ দিলে তোমার খাতায় যাতে 2টা দাগ থাকে। তাহলে ক্লাসের নোট ক্লাসেই হয়ে যাবে। আর আমার সাথে সাথে বারবার আমরা রিক্যাপ করব, আমার সাথে সাথে মুখ দিয়ে বলবা। তাহলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থই হয়ে যাবে। এতে করে তোমার ক্লাসের পরে বায়োলজি সাবজেক্ট আর তেমন একটা পড়া লাগবে না, খালি বইটা একটু রিভিশন দিও।
মানে রিডিং দিও, যা যা পড়াইছি বই থেকে রিডিং দিও, ব্যাস তোমার বই একদম ডান। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ, বইটা সর্বোচ্চ 10 মিনিট পড়তে হবে, 10 থেকে 20 মিনিট পড়লেই দেখবা ক্লাসের পরে একদম মুখস্থ হয়ে গেছে যা পড়াই দিছি, বুঝে বুঝে মুখস্থ, ঠিক আছে। আর নোট হয়ে গেছে, ক্লাসে লিখলে ক্লাসে নোটও হয়ে গেছে, ব্যাস তুমি পরীক্ষার আগে এই নোটটাই রিভিশন দিবা, একদম তোমার বইয়ের 95% কাভার, 5% হয়তো বা বই এক্সট্রা থাকতে পারে, তো 95% তোমার নোটের মধ্যে আমি তোমাকে গুছিয়ে দিছি একদম সংক্ষেপে, শেষ। তোমার রিভিশন দেওয়াটাও ইজি, তোমার টপার হয় ইনশাল্লাহ, কেউ আটকাইতে পারবে না, বুঝছো। এইভাবে পরিশ্রম করে পড়তে হবে, ঠিক আছে। আমার কথা এইটাই যে আমি ক্লাসে তোমাদেরকে অনেক পরিশ্রম করাবো, ক্লাসে যত বেশি আমার সাথে তোমরা পরিশ্রম করবা, সাপোর্ট করবা, কোঅর্ডিনেট করবা আমার সাথে, তোমার পড়া তত ইজি হয়ে যাবে, বাসায় পরিশ্রম কমে যাবে। আর কেউ যদি আমার ক্লাস ঠিক মতো না করো, ক্লাসে লিখতেছি সুন্দর করে, তুমি নোট তুললা না, উদাই বসে বসে দেখতেছো, ক্লাসে বারবার রিক্যাপ করতেছি, তুমি মুখ দিয়ে উচ্চারণ করতেছো না, তাইলে কি হবে জানো, তোমার পড়া মাথায় ঢুকবে না, ক্লাসে পরিশ্রম করবা না, পরে বইটা খুইলা দেখবা ভাই সব নতুন লাগে, এটি কী লেখা রাখছে বইয়ে, তোমার আর পড়তে ইচ্ছা করবে না, তোমার পড়ার আউটপুট কিন্তু খারাপ আসবে, ঠিক আছে। কেয়া বোর্ডের লেখাগুলো সখিনার মতোই সুন্দর লাগতেছে। ওকে, চিনি গলাতে, এটা আমরা একটু পরে আসবো। চিনি গলাতে না আটকায় যায় নাই, তোমার এখানে আটকে গেছে, একটু দেখো, আমার এখানে ঠিক আছে, নেট ঠিক আছে, হ্যাঁ একটু দেখো, তোমার এখানে মনে হয় আটকে গেছে। আচ্ছা, তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে আমরা কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। আমি তোমাদের ইটা দিয়ে দিব, হ্যাঁ আমি তোমাদের আজকে পিডিএফটা দিয়ে দিব, চেষ্টা করব পিডিএফটা আজকেই দিয়ে দিব, আর আর্কাইভ ক্লাস, এই 4টা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। আর্কাইভ ক্লাস ইউটিউবের 4টা চ্যাপ্টারের ইউটিউবের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিব, একদম সাজায় দেখো, ঠিক আছে। আর এই ক্লাসের ফিচারডে কিন্তু সব সাজানো আছে। আগের ক্লাস কোথায় করবা, যাদের প্রশ্ন তারা এই ফেসবুক গ্রুপের ফিচারডে চলে যাবা। ফিচারডে গেলে দেখবা আলামিন, আমাদের মডারেটর তোমাদের আলামিন ভাইয়া দেখবা যে আমাদের সকল ক্লাস এগুলা সাজায় রাখছে অলরেডি। এই পর্যন্ত একটা ক্লাস হয়েছে, দেখবা সব সাজানো আছে সুন্দর করে, ফিচারডে গেলেই পাবা। আর ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে আমরা প্রাইভেট ভিডিও আকারে করে রাখছি, শুধু তোমরাই দেখতে পাবা। এটা হচ্ছে একদম মানে 2x স্পিড দিয়ে টান দিয়ে দেখতে পারবা। সো যে মনে করো ক্লাস মিস যাবে, সে আরামসে আমাদের ফিচারডে যাবা, ফেসবুক গ্রুপে ফিচারডে যে আমাদের আগের ক্লাসগুলো ইউটিউবে প্রাইভেটলি হোস্ট করা আছে, তুমি স্পিড বাড়ায় দেখতে পারবা, 1.5x 2x তোমার যা ইচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এবার আসো রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে হচ্ছে আমরা কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করতে পারি, এটা একটু ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে তোমার মনোস্যাকারাইড, এর পরেরটা হচ্ছে ডাইস্যাকারাইড, এর পরেরটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর লাস্টেরটা হচ্ছে পলিস্যাকারাইড, তাহলে বুঝছো, তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে 4 প্রকার: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, আর আরেকটা হচ্ছে তোমার পলিস্যাকারাইড, ঠিক আছে। পলিস্যাকারাইড 4 প্রকার। আচ্ছা, এবার আসো বায়োলজিতে তোমরা একটা জিনিস জানো, বায়োলজিতে মনো একটা গ্রিক শব্দ, মনোর মানে হচ্ছে এক। আর এই যে স্যাকারাইড শব্দটা গ্রিক শব্দ স্যাকারিন থেকে আসছে। কি থেকে আসছে? স্যাকারিন। গ্রিক শব্দ স্যাকারিন থেকে আসছে। স্যাকারিন শব্দের মানে আসলে এখানে চিনি ব্যবহৃত হচ্ছে, মানে স্যাকারিন মানে এখানে চিনি। তাইলে গ্রিক ভাষায় মনো মানে হচ্ছে এক, স্যাকারিন মানে চিনি। তার মানে মনোস্যাকারাইড হচ্ছে একক চিনি। অর্থাৎ একক চিনি মানে কি? এই ধরনের মনোস্যাকারাইডকে তুমি আর ভাঙতে পারবা না। ধরো যেই জিনিস একাই আছে, ধরো আমি সিঙ্গেল, তোমাদের আহাত ভাই হচ্ছে সিঙ্গেল, একা, আমারে তুমি কি আলাদা করতে পারবা কারো কাছ থেকে? পারবা না, কারণ আমি তো ভাই একটা সিঙ্গেল মানুষ, আমার কেউই নাই। তুমি আমারে কার কাছ থেকে আলাদা করবো? আমি একাই। বুঝতে পারতেছো? ঠিক সেম ভাবে মনো মানে এক, স্যাকারিন মানে চিনি, অর্থাৎ এই চিনিগুলো একক চিনি হিসেবে থাকে। দ্যাট মিনস এগুলাকে তুমি আর ভাঙতে পারবা না। যেই জিনিস একটাই আছে ওরা তুমি আর কার কাছ থেকে ভাঙবা? অর্থাৎ মনোস্যাকারাইডকে এই জন্য আর্দ্র বিশ্লেষণ করলে বা পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস করলে মনোস্যাকারাইডগুলো আর ভাঙবে না, কারণ এরাই একক হিসেবে কাজ করে। এককরে তো আর তুমি ভাঙতে পারবা না। একা রাহাত ভাই সিঙ্গেল মানুষ, তুমি কার কাছ থেকে আমার আলাদা করবা? পারবা না। তাইলে যেই সমস্ত চিনিকে
আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করলে আর ভাঙা যায় না, তাদেরকেই বলা হয় মনোস্যাকারাইড। তাদেরকে কি বলা হয়? মনোস্যাকারাইড। বুঝা গেছে? আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। এবার আসো ডাই। বায়োলজিতে ডাই শব্দের মানে হচ্ছে দুই, এটা গ্রিক ভাষা থেকে আসছে। ডাই, ডাই শব্দের মানে হচ্ছে দুই, তাইলে আর স্যাকারাইড তো বুঝতেই পারতেছো, স্যাকারাইড মানে হচ্ছে স্যাকারিন মানে চিনি, অর্থাৎ এখানে দুইটা চিনি একসাথে মিক্সড হয়ে এই ডাইস্যাকারাইড তৈরি করছে। তাইলে এদেরকে যদি তুমি এখন আদ্র বিশ্লেষণ করো, বলো তো কয়টা মনোস্যাকারাইড পাবা? তাহলে ডাইস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে তাহলে দুইটা মনোস্যাকারাইড পাওয়া যায়, এই জন্য এটার নাম হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে, এইবার আসো গ্রিক ভাষায় অলিগো শব্দের মানে হচ্ছে অল্প সংখ্যক। গ্রিক ভাষায় অলিগো শব্দের মানে হচ্ছে অল্প সংখ্যক, অর্থাৎ অল্প সংখ্যক। অল্প সংখ্যক বলতে এখানে কত বোঝাচ্ছে? মেইনলি 3 থেকে 10। লেখো অল্প সংখ্যক বলতে মেইনলি এখানে 3 থেকে 10টা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যেটা হয়েছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড তৈরি করছে। অলিগো মানে অল্প সংখ্যক, অল্প সংখ্যক বলতে 3 থেকে 10টা মনে করো, তাহলে 3 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে এই অলিগোস্যাকারাইড তৈরি করছে। এখন এদেরকে তুমি যদি হাইড্রোলাইসিস করো বা আদ্র বিশ্লেষণ করো, দেখবা যে এরা ভেঙে আলটিমেটলি 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবা। এই জন্য এদেরকে নাম দিছে অলিগোস্যাকারাইড। অলিগো মানে অল্প সংখ্যক। ঠিক আছে, এবার চলে আসো পলিস্যাকারাইড। পলি, তোমাদের মধ্যে অনেকেরই মনে হয় অনেক বান্ধবীর নাম আছে, পলি নামে অনেকের বান্ধবী আছে, আমারও ছিল কলেজে। ঠিক আছে, আমাদের কলেজে বলতেছি, কোচিংয়ে একটা মেয়ে পড়তো পলি নামে। ঠিক আছে, যাই হোক, তাহলে পলি, পলি শব্দের মানে অনেক। পলি মানে কি? অনেক। ঠিক আছে, তাহলে গ্রিক ভাষায় পলি শব্দের মানে অনেক, আর স্যাকারিন মানে হচ্ছে চিনি। তার মানে পলিস্যাকারাইড হচ্ছে অনেকগুলা মনোস্যাকারাইড মিলে একসাথে যুক্ত হয়ে যেই চিনিটা তৈরি করে তাকে বলা হয়েছে পলিস্যাকারাইড। এখানে অনেকগুলা বলতে কত? 10-এর বেশি, কারণ তুমি বুঝতেছো 3 থেকে 10 হইলে এটাকে অলিগোস্যাকারাইড বলে, তাহলে এখানে অনেক বলতে আসলে 10-এর বেশি বুঝাচ্ছে, মানে 10-এর বেশি মনোস্যাকারাইড রাসায়নিকভাবে যুক্ত হয়ে আসলে পলিস্যাকারাইড তৈরি করে। তাহলে বলো পলিস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে বা হাইড্রোলাইসিস করলে তুমি কয়টা মনোস্যাকারাইড পাবা? 10-এর বেশি মনোস্যাকারাইড পাবা, এই জন্য এটারে বলা হয় পলিস্যাকারাইড। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট? ডান। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে এদের বেসিক জিনিস। চলো এখন আমরা ইন ডেপথে ঢুকি। আমরা এখন একটু ইন ডেপথে হচ্ছে জিনিসগুলো হচ্ছে একটু ঢুকি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে মনোস্যাকারাইড, তাহলে মনোস্যাকারাইডগুলো আমরা এখন একটু ইন ডেপথে পড়বো, এখন ইন ডেপথে ডিটেলসে। তাহলে এইটুকু আশা করি ক্লিয়ার। কোনো কনফিউশন থাকলে বললো। অন্ধ ব্যক্তিকে অন্ধকারে ভয় দেখানোর মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আরেকবার প্লিজ। আচ্ছা, আরেকবার হচ্ছে আমি তোমারে বলি, খুব সিম্পল। পলিস্যাকারাইড, পলি শব্দের মানে অনেক, এখানে অনেক বলতে 10-এর বেশি বুঝাচ্ছে, অর্থাৎ তাহলে 10-এর বেশি এই মনোস্যাকারাইড মিলে রাসায়নিকভাবে যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করে। 10-এর বেশি, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এইটাই। তো তাহলে 10-এর বেশি মনোস্যাকারাইড মিলে যদি একসাথে যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করে, তাহলে আমারে বলো তো এই পলিস্যাকারাইডকে যদি কোনো কারণে আদ্র বিশ্লেষণ করে ভেঙে ফেলি আমি, তাহলে তখন কয়টা মনোস্যাকারাইড পাবা? তাহলে 10টা জিনিস, 10-এর বেশি জিনিস মিলে যদি একটা জিনিস তৈরি হয়, তাহলে ওটারে ভাঙলে তুমি কয়টা পাবা? 10-এর বেশিই তো পাবা, তাই না? ওইটাই বলছি, যে যেহেতু 10-এর বেশি মনোস্যাকারাইড মিলে এটা তৈরি করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে পলিস্যাকারাইড। গ্রিক ভাষায় পলি মানে অনেক, এই জন্য পলিস্যাকারাইডকে যদি আদ্র বিশ্লেষণ করো বা হাইড্রোলাইসিস করো, তাহলে সেটা ভেঙে আলটিমেটলি কি হবে? 10-এর বেশি মনোস্যাকারাইড পাওয়া যায়। সমস্যা নাই, যারা বুঝো, যদি তারপর একটু কনফিউশন থাকে আমরা ইন ডেপথে পড়াচ্ছি, এগুলো প্রত্যেকটা আলাদা করে আমরা দেখাচ্ছি, যে এখনই তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো তাহলে মনোস্যাকারাইডে চলে আসি। এখন ডেপথে আমরা যাই মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড, আশা করি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার। গ্রিক ভাষায় মনো শব্দের মানে এক, আর স্যাকারিন শব্দের মানে হচ্ছে, স্যাকারাইড শব্দটা আসছে স্যাকারিন থেকে, স্যাকারিন মানে হচ্ছে চিনি। তার মানে মনোস্যাকারাইড হচ্ছে এরা একক চিনি হিসেবে কাজ করে। এরা কি হিসেবে কাজ করে? একক চিনি হিসেবে অবস্থান করে, মানে এরাই একক।
আর একককে কি কখনো ভাঙা যায়? যেই জিনিস একা, যেমন এই যে আমি সিঙ্গেল একা আছি, আমারে তুমি কার কাছ থেকে ভাঙবা? ভাঙার আর কোনো চান্স আছে? নাই। তাহলে এই জিনিসগুলোও একক হিসেবে অবস্থান করে। তাহলে যারা একক হিসেবে অবস্থান করে তাদেরকে তুমি আর কখনোই ভাঙতে পারবা না। এই জন্য মনোস্যাকারাইডগুলো এদেরকে আদ্র বিশ্লেষণ করলে ভাঙা সম্ভব না, কারণ এরা একক হিসেবে কাজ করে। তো একক কোনো কিছুকে তো আর তুমি ভাঙতে পারবা না। এই জন্য মনোস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে আর ভাঙা সম্ভব না, আদ্র বিশ্লেষণ করে আর ভাঙা যায় না। এটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে প্রথম শর্ত মনোস্যাকারাইডের। আর যেহেতু এরা একক, গ্রিক ভাষায় মনো মানে একক, তাহলে এরা অন্যান্য যত কার্বোহাইড্রেট আছে তাদের গঠনকারী একক হিসেবে কাজ করে। তাহলে অন্যান্য যত কার্বোহাইড্রেট আছে তাদের গঠনকারী একক হিসেবে কাজ করে, কারণ সে একক, মনো মানে একক। তাহলে যে একক সে কি করে? অন্য জিনিস তৈরি করতে হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তাই না? ব্যাপারটা তো তাই। একক কোনো কিছুকে দিয়েই, ধরো একটা ইট, তুমি একটা ইটের সাথে আরেকটা ইট, তার সাথে আরেকটা ইট, এরকম করে হাজার হাজার ইট একসাথে জড়ো করে বিরাট একটা মনে করো দেয়াল বানায় ফেলতে পারতেছো। তাহলে ইটগুলা কি একক হিসেবে কাজ করে? তাহলে সেই ইটগুলাকে ব্যবহার করে তুমি কি তৈরি করতে পারতেছো? বড় একটা দেয়াল তৈরি করতে পারতেছো। ব্যাপারটা এরকম। তাহলে সেমভাবে তাহলে মনোস্যাকারাইডগুলো যেহেতু একক চিনি, তাইলে ওদেরকে ব্যবহার করে তুমি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরি করতে পারবা। তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক উপাদান, গাঠনিক একক হিসেবে সে আসলে কাজ করে। তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের, তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক একক হিসেবে কাজ করে। তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক একক হিসেবে কাজ করে হচ্ছে এই মনোস্যাকারাইড। ঠিক আছে, এবার আসো, এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এদের অনুপাত হচ্ছে 1:2:1। গত ক্লাসে পড়াইছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। তাহলে বলো তো এদের সাধারণ সংকেত কি হবে? তাহলে এদের সাধারণ সংকেতটা কি হইতে পারে ভাই বলো তো দেখি, তোমাদের কমন সেন্স কি বলে? তাহলে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত যদি 1:2:1 হয়, তাহলে কার্বন থাকবে একটা, হাইড্রোজেন থাকবে দুইটা, অক্সিজেন থাকবে একটা। এখন এটাকে আমি এন দিয়ে প্রকাশ করতে চাচ্ছি। এন, ধরো কার্বন আছে এন সংখ্যক, তাহলে হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ মানে টোয়াইস এন, আর অক্সিজেন থাকবে কার্বনের সমান, তার মানে এটাও এন থাকবে। তাহলে এটাই হচ্ছে এদের সাধারণ সংকেত। বুঝছো? আমরা আগের দিনও পড়াইছি যে মনোস্যাকারাইডে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত হচ্ছে 1:2:1 করে থাকে। এটা একটা থাকলে এটা দুইটা থাকবে, এটা একটা থাকবে। তো আমি ধরে নিচ্ছি কার্বন আছে এন সংখ্যক, তাহলে এটা যা থাকবে, তাহলে হাইড্রোজেন তার দ্বিগুণ, তাহলে এটা এন হইলে এটা হবে টোয়াইস এন। আবার অক্সিজেন হচ্ছে মানে কার্বন যা থাকবে অক্সিজেনও তাই থাকবে, তাহলে এটা এন হইলে এটাও এন। তাহলে এটাই হচ্ছে মনোস্যাকারাইডের হচ্ছে তোমার সাধারণ সংকেত। এখন বলো, আগের দিন যে পড়াইছিলাম তোমাদেরকে একটু আবার আগের দিনের পড়াটা একটু ব্যাক করি, কারণ এখানে কিছু ব্যাপার আছে। আগের দিন তোমাদেরকে গ্লুকোজ পড়াইছিলাম না? দেখো তো এই যে গ্লুকোজ পড়াইছি না? এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে হাবিজাবি জিনিসগুলো যে তোমাদেরকে আগের দিন সুন্দর করে পড়াইলাম, তাহলে দেখো তো গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলা কি ছিল? অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ ছিল না? এইগুলাই কিন্তু আসলে মনোস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইডগুলো নর্মালি কি আসলে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ। এই যে ফ্রুক্টোজ ছিল কিটোন জাতীয় যৌগ, আর দেখো এই যে গ্লুকোজ ছিল হচ্ছে অ্যালডিহাইড জাতীয় যৌগ, এইগুলাই মনোস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইডগুলো অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আরেকটা বৈশিষ্ট্য লিখে ফেলো, এরা অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ হিসেবে আসলে কাজ করে। তাহলে কি কঠিন? আগের দিন পড়াইছি। তাহলে এরা অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ। শেষ। সাথে কি থাকে? প্রচুর পরিমাণে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ থাকে, এটা তো বুঝতেই পারতেছো। দেখো তো আগের দিন পড়াইছে এটা, দেখো তো এটা সাথে প্রচুর পরিমাণে হাইড্রক্সিল গ্রুপ থাকে না? দেখো তো এই যে হাইড্রক্সিল গ্রুপ আছে প্রচুর পরিমাণে, নিজেই দেখো, নিজেই ফিল করো। দেখো অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ আছে না? তাহলে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, সাথে হচ্ছে প্রচুর পরিমাণে কি থাকে? হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই যে দেখো হাইড্রক্সিল গ্রুপ থাকে। ঠিক আছে,
ওকে, তাইলে এগুলো আমরা বুঝে ফেলছি, তাহলে আমাদের এগুলা মোটামুটি হচ্ছে পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ হয়ে গেছে না অলরেডি। আর্দ্র বিশ্লেষণ যেহেতু এরা একক, এদেরকে আর আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো কিছু পাবা না। তারপর এরা যেহেতু একক, তাহলে অন্যান্য জটিল কার্বোহাইড্রেটের গাঠনিক একক হিসেবে কাজ করে। এদের সাধারণ সংকেত ওই যে 1:2:1। তারপরে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ আগের ক্লাসে সুন্দর করে হচ্ছে দেখাইছি। এবার আসো হচ্ছে এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডে কতগুলা হচ্ছে তোমার কার্বন আছে, তার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডগুলোকে বেশ কিছু ভাগে হচ্ছে তোমার ভাগ করা যায়। ঠিক আছে, মানে কতগুলা কার্বন আছে বা না আছে তার উপর ভিত্তি করে না আসলে বেশ কিছু ভাগে আসলে ভাগ করা যায়। চলো আমরা একটু দেখি। এখন আসো এই যে মনোস্যাকারাইডগুলো আমরা বললাম যে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, তাই না? এই অ্যালডিহাইড বা কিটোন এদেরকে না একটা নাম আছে। এই অ্যালডিহাইড বা কিটোন এরা অপরকে বিজারিত করতে পারে। একটা এক্সট্রা জিনিস আগে যাওয়ার আগে বলি, অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ এরা অপরকে বিজারিত করতে পারে। তাহলে বলো তো, কেমিস্ট্রিতে তোমরা কিন্তু পড়ছো, যে অপরকে বিজারিত করতে পারে তাকে কি বলে বলো তো? বিজারক বলে, তাই না? যে অপরকে বিজারিত করে তাকে কি বলে? বিজারক বলে। তাহলে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় পদার্থ অপরকে বিজারিত করতে পারে, এই জন্য অ্যালডিহাইড বা কিটোন এরা নিজেরা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। তাহলে যে অপরকে বিজারিত করে তাকে কি বলে? বিজারক। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন দেখো এরা অপরকে বিজারিত করে। তাহলে যারা অপরকে বিজারিত করে তারা নিজেরা কি? বিজারক। এই জন্য অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ বিজারক হিসেবে কাজ করে। এখন ইংলিশে এই বিজারককে তোমার বলা হয় রিডিউসিং সাবস্টেন্স। ইংলিশে বিজারককে তোমার বলা হয় রিডিউসিং। আর এই অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যে যৌগগুলো আছে এরা কিন্তু আসলে চিনি, তাই না? কারণ মনোস্যাকারাইড তো আসলে চিনি, মনোস্যাকারাইডগুলো কিন্তু অ্যাকচুয়ালি চিনি। এই জন্য চিনিকে ইংলিশে কি বলে? সুগার। এই জন্য এই মনোস্যাকারাইডগুলোকে আসলে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার বলা হয়। বিজারক শর্করা বা কি বলা হয়? রিডিউসিং সুগার বলা হয়। বুঝতে পারছো? এটাই হচ্ছে বেসিক। তাইলে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যে মনোস্যাকারাইড আছে তারা অপরকে বিজারিত করতে পারে। আমরা কেমিস্ট্রিতে পড়ছি, যেই ব্যাটা অপরকে বিজারিত করে ওই ব্যাটারে বিজারক বলে। তো বিজারককে ইংলিশে তোমার বলা হয় রিডিউসিং সাবস্টেন্স। কিন্তু এরা আবার চিনি হিসেবে কাজ করতেছে, ওই যে শর্করা, এই জন্য এদেরকে বলা হয় রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলা হয় বাংলায়। রিডিউসিং সুগার বা বিজারক শর্করা বলা হয়, কারণ এরা অপরকে বিজারিত করতে পারে। তাহলে কেমনে বিজারিত করে? ঠিক আছে, এরা কিভাবে বিজারিত করে আমি একটু বলি। বিক্রিয়া দরকার নাই, যেহেতু এটা বোটানি, এটা তো আর বায়োলজি, মানে এটা তো আর কেমিস্ট্রি না যে তোমার এখন বিক্রিয়া পড়তে হবে। তারপরও এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে কিভাবে বিজারিত করে। পরীক্ষা একটু বলে রাখি, এদের সাথে একটা কেমিস্ট্রিতে একটা টেস্ট আছে, সেই টেস্টটাকে বলা হয় বেনেডিক্ট টেস্ট। একটা টেস্ট আছে, বেনেডিক্ট টেস্ট পরীক্ষা বলা হয়। তো বেনেডিক্ট টেস্টে এক ধরনের দ্রবণ ইউজ করা হয়। একটু দেখো, বেনেডিক্ট কেমিস্ট্রিতে, এটা জৈব রসায়নও পড়বা তোমরা, জৈব রসায়ন চ্যাপ্টারটাই কেমিস্ট্রিতে পড়বা। বেনেডিক্ট টেস্ট বলে পরীক্ষাটারে, বেনেডিক্ট পরীক্ষা বা বাংলায় বলে বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট একটা বিজ্ঞানীর নাম ছিল, ঠিক আছে? তাহলে বেনেডিক্ট দ্রবণ, এই বেনেডিক্ট দ্রবণের মূল পদার্থ হচ্ছে কপার হাইড্রোক্সাইড, ঠিক আছে? CuOH2, মানে কিউপ্রিক হাইড্রোক্সাইড বলে। তাহলে বেনেডিক্ট দ্রবণের মূল পদার্থ হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইড। এই বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে, হ্যাঁ, তাহলে বেনেডিক্ট দ্রবণের মূল পদার্থ কি? কিউপ্রিক হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই বেনেডিক্ট দ্রবণের এই যে মূল পদার্থ কিউপ্রিক হাইড্রোক্সাইড, এই মূল পদার্থকে অর্থাৎ কিউপ্রিক হাইড্রোক্সাইডকে কিউপ্রাস অক্সাইড, এটাকে বলা হয় কিউপ্রাস অক্সাইড। জাস্ট নাম শুনলেই হবে, বিক্রিয়া তো দরকার নাই, কারণ এটা তো কেমিস্ট্রি না যে তোমরা বিক্রিয়া দেখে সমতাকরণ করে তো আমার লাভ নাই। খালি বুঝো, বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে কিউপ্রাস অক্সাইডে পরিণত করে হচ্ছে এই অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগগুলা পরিণত করে। এই যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? আগের দিন পড়াইছি, CHO। অ্যালডিহাইড বা কিটোন গ্রুপগুলা, কিটোনের কার্যকরী মূলক কি মনে আছে? কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, দুই পাশে একটা একটা করে হচ্ছে হাতখালি, তাই না? তাহলে দেখো এই যে, তাহলে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, দুই পাশে একটা একটা করে হাতখালি।
তাহলে এই যে বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে কিউপ্রাস অক্সাইডে পরিণত করে অ্যালডিহাইড বা কিটোন, এই কার্যকরী গ্রুপগুলো। বুঝতে পারছো? এবং এই যে কিউপ্রিক হাইড্রোক্সাইডকে যে কিউপ্রাস অক্সাইডে পরিণত করতেছে, এইটাই একটা বিজারণ বিক্রিয়া। দ্যাট মিন্স এই অ্যালডিহাইড বা কিটোন আসলে এই জিনিসটাকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডে পরিণত করতেছে। আর যেহেতু এরা অপরকে বিজারিত করে, এই জন্য এদেরকে বলা হয় বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। ঠিক আছে? ক্লিয়ার? মুখস্থ হয়ে গেছে? ওকে, এবার আসো, এই যে কিউপ্রাস অক্সাইড, এই কিউপ্রাস অক্সাইডের আসলে অদক্ষেপ পরে, এর অদক্ষেপটা কি বর্ণের জানো? এর অদক্ষেপটা হচ্ছে আসলে লাল বর্ণের অদক্ষেপ পরে। এটা পরীক্ষায় আসে যে কিউপ্রাস অক্সাইড Cu2O এর অদক্ষেপটা দেখতে কীরকম। অদক্ষেপ কি তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। ধরো আমার এই কলমটা হচ্ছে একটা টেস্ট টিউব, ধরো এই কলমের মধ্যে আমি বেনেডিক্ট দ্রবণ নিছি, তাহলে বেনেডিক্ট দ্রবণের মূল উপাদান কোনটা? কপার হাইড্রোক্সাইড বা কিউপ্রিক হাইড্রোক্সাইড। তো এর মধ্যে ধরো আমি অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ মিশাইছি, মিশাইলে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে এই টেস্ট টিউবের তলায় হচ্ছে তোমার তলানি আকারে, টেস্ট টিউবের একদম তলানি আকারে হচ্ছে কিউপ্রাস অক্সাইডের হচ্ছে অদক্ষেপ পড়বে। তাহলে যেই জিনিসটা বিক্রিয়ার পরে একদম তলায় জমা হয়, টেস্ট টিউবের তলায় জমা হয়, তারই অদক্ষেপ বলে। আর এই কিউপ্রাস অক্সাইডের যে অদক্ষেপটা, সেই অদক্ষেপটা হচ্ছে লাল বর্ণের, এই জন্য লাল কালি দিয়ে লিখতেছি। তাহলে এটা হচ্ছে লাল বর্ণের অদক্ষেপ, বুঝছো? লাল বর্ণের হচ্ছে অদক্ষেপ পরে। এই জন্য তাহলে বিজারণ করতেছে, এই জন্য এরা বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। ক্লিয়ার? তাহলে বেনেডিক্ট দ্রবণের কপার হাইড্রোক্সাইডকে কিউপ্রাস অক্সাইডে পরিণত করে অ্যালডিহাইড বা কিটোন, এই জন্য এদেরকে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার বলা হয়। আর কিউপ্রাস অক্সাইডের অদক্ষেপ কোন বর্ণের? লাল বর্ণের। পারা যাবে না? তাহলে ন্যানো রিক্যাপ দিয়ে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে গেছে। আমার সাথে সাথে মুখ দিয়ে বলছো, বললেই মুখস্থ হয়ে যাবে, আর নতুন করে পড়া লাগবে না। ওকে, ঠিক আছে। এবার আসো এই যে মনোস্যাকারাইড, সেই মনোস্যাকারাইডে আবার কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আবার আমরা হচ্ছে অনেকগুলা হচ্ছে ভাগে ভাগ করতে পারি। তাহলে আসো, এই যে মনোস্যাকারাইড, ঠিক আছে, সে নিজে সিঙ্গেল মানে একক হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা আসলে কত থাকে, এটা তোমাকে আসলে চিন্তা করতে হবে। তাহলে এই যে মনোস্যাকারাইডে, মানে মনোস্যাকারাইড নিজে হচ্ছে একটা একক হিসেবে কাজ করে, ঠিক আছে, কিন্তু সেই মনোস্যাকারাইডও আবার মানে কতগুলা কার্বন থাকে, তার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকেও ভাগ করা হয়েছে। তাহলে মনোস্যাকারাইডে হচ্ছে তোমার কার্বনের সংখ্যা, তাহলে মনোস্যাকারাইডে হচ্ছে তোমার কার্বনের সংখ্যা সাধারণত হচ্ছে 3 থেকে 10-এর মধ্যে থাকে। তাহলে মনোস্যাকারাইডেও কার্বনের সংখ্যা কত থাকে? 3 থেকে হচ্ছে 10-এর মধ্যে থাকে। এখন আসো, যেই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3, তারে বলা হয় ট্রায়োজ। তাহলে যেই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা হচ্ছে 3, তাকে বলা হয় ট্রায়োজ। বায়োলজিতে তুমি একটা শব্দ সবাই জানো, বায়োলজিতে ট্রাই শব্দের মানে হচ্ছে 3। তাহলে যেই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3, তাকে কি বলা হয়? ট্রায়োজ বলা হয়। বলো তো ট্রায়োজের সংকেত কি হবে? তোমাদেরকে হেল্প করি। দেখো, সাধারণ সংকেত হচ্ছে তোমরা শিখছো, CN, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ, তাহলে H2N, অক্সিজেন থাকবে কার্বনের সমান, তাহলে ON। এটা হচ্ছে সাধারণ সংকেত। এবার ট্রায়োজে কার্বন সংখ্যা থাকে কত? 3। তাহলে ট্রায়োজের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে N এর মান হচ্ছে 3, কারণ এই যে এখানে কার্বন সংখ্যা হচ্ছে 3, তার মানে N এর মান হচ্ছে এখানে 3 হবে, তাই না? তাহলে N এর মান যদি 3 হয়, এখানে তুমি এখন 3 বসাও। তাহলে এখানে 3 বসাইলে কার্বন হবে 3, আর তাহলে 2N, তাহলে 3 দুগুণে হবে 6, আর এটা হবে 3। তার মানে ট্রায়োজের সংকেতটা বুঝতেই পারতো, সেটা হয়ে যাবে C3H6O3। এটাই হচ্ছে আসলে ট্রায়োজের সংকেত হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এবার আসো, এই যে ট্রায়োজ, এই ট্রায়োজের মধ্যে তোমার এখন কি লাগবে? ট্রায়োজের মধ্যে হচ্ছে জাস্ট এক্সাম্পল পড়তে হবে, সবগুলার গাঠনিক সংকেত লাগবে না। গাঠনিক সংকেত যেগুলার লাগবে আমি তোমাদের শিখাইয়া দিব, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসো, তাহলে ট্রায়োজের মধ্যে প্রথমে চলে আসা হচ্ছে, তাহলে ট্রায়োজের মধ্যে প্রথমে আসো, এখন দুইটা এক্সাম্পল আছে, গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে একটা হচ্ছে তোমার গ্লিসারালডিহাইড, হ্যাঁ আমরা একটু, তাহলে একটা হচ্ছে গ্লিসারালডিহাইড, আরেকটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে? তাহলে গ্লিসারালডিহাইড আর হচ্ছে তোমার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট,
এই দুইটা হচ্ছে তোমার ট্রায়োজের এক্সাম্পল। তাহলে ট্রায়োজের এক্সাম্পল কি? গ্লিসারালডিহাইড আর হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুইটা এক্সাম্পল তুমি মনে রাখতে পারলেই হয়েছে, ঠিক আছে? আর কিছু লাগবে না, এদের গাঠনিক সংকেত তোমার এখন দরকার নাই, ঠিক আছে? এগুলো পরীক্ষায় লাগে না, এইগুলার গাঠনিক সংকেত দরকার নেই। গাঠনিক সংকেত কোনগুলো লাগবে? আমরা যেগুলো লাগবে সেগুলো আমি তোমাকে আঁকা শিখাবো, ঠিক আছে? এগুলো লাগে না। তাহলে দুই ধরনের ট্রায়োজ আছে, আমরা সবচেয়ে ফেমাস আর কি, একটা হচ্ছে গ্লিসারালডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এর মধ্যে আমারে বলো তো, গ্লিসারালডিহাইড দেখো তো এটা নিজেই কি, নামের মধ্যেই কি আছে? অ্যালডিহাইড আছে না? দেখো গ্লিসারালডিহাইড, দেখো নামের মধ্যেই কিন্তু আসলে অ্যালডিহাইড আছে, তার মানে গ্লিসারালডিহাইড হচ্ছে আসলে অ্যালডিহাইড জাতীয় মনোস্যাকারাইড। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড জাতীয়, অর্থাৎ এখানে সিএইচও আছে। আর বলো তো সিএইচও এটা আসলে কত নম্বর কার্বনে থাকে? তোমাদের কাজকার একটা বেসিক দেখাই, দেখো আগের ক্লাসে এটা পড়াইছি, তোমরা সহজেই বুঝতে পারবা। দেখো গ্লিসারালডিহাইড নাম শুনে বুঝতেছো এটা একটা অ্যালডিহাইড, ফার্স্ট কথা, কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই। গ্লিসারালডিহাইড মানে এটা একটা অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালডিহাইডে সিএইচও থাকে। নর্মালি সবসময় মাথায় রাখবা সিএইচও আসলে কত নম্বর কার্বনে থাকে? দেখো তো, দেখো এই যে সিএইচও থাকে সবসময় 1 নম্বর কার্বনে। সারা জীবন মাথায় রাখবা অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক সিএইচও সারা জীবন 1 নম্বর কার্বনে থাকে। তাহলে গ্লিসারালডিহাইড এটা একটা অ্যালডিহাইড, তাহলে এখানে সিএইচও কত নম্বর কার্বনে থাকবে যদি এমসিকিউ আসে? 1 নম্বর কার্বনে, কারণ অ্যালডিহাইডের সিএইচও সারা জীবন 1 নম্বর কার্বনেই থাকে। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে 1 নম্বর কার্বন, ঠিক আছে? এবার আর একটা মজার জিনিস দেখাই, দেখো কিটোন, এটা বেসিক জিনিস। কিটোনের কার্যকরী মূলক কি? কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, আর দুই পাশে একটা একটা করে হাতখালি। দেখো তো কিটোনের কার্যকরী মূলকটা সাধারণত কত নম্বর কার্বনে থাকে? দেখো তো 2 নম্বর কার্বনে থাকে। দেখো এই যে 1 2, দেখছো? এই যে দেখো 2, তার মানে বুঝছো এটা একটা বেসিক জিনিস যে গ্লিসারালডিহাইড মানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক 1 নম্বর কার্বনে থাকে, আর কিটোনের কার্যকরী মূলক সাধারণত কিটোনের কার্যকরী মূলক হচ্ছে 2 নম্বর কার্বনে থাকে। দেখো এই যে 1 2, এই যে আগের ক্লাসের পড়াই যে এটা কিটোন ছিল, দেখো এটার কার্যকরী মূলক 2 নম্বর কার্বনে, এটা 1 নম্বর হলে এটা 2 নম্বর, বুঝছো? এইগুলো হচ্ছে বেসিক। তাইলে আশা করি তোমার এইটুকু এখন বুঝে ফেলছো। তাহলে গ্লিসারালডিহাইড এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, তাহলে এখানে সিএইচও থাকবে। এই সিএইচও কত নম্বর কার্বনে থাকবে? সিএইচও থাকবে 1 নং কার্বনে, শেষ। তাহলে সিএইচও থাকবে 1 নম্বর কার্বনে, শেষ। এবার আসো আরেকটা ট্রায়োজের এক্সাম্পল হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, দেখো ছন্দের মধ্যে মিল আছে, অ্যাসিটোনের সাথে কার মিল আছে? কিটোন। অ্যাসিটোনের সাথে কার মিল আছে? ছন্দে, কিটোন। তার মানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এটা হচ্ছে আসলে একটা কিটোন। এই ট্রায়োজটা হচ্ছে আসলে একটা কিটোন, ঠিক আছে? ওকে, ফসফেটটা চাইলে তুমি বাদ দিতে পারো, ফসফেট দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। মেইনলি হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে এটা কি? এটা একটা কিটোন, ছন্দের মধ্যে মিল আছে। তাহলে বলো কিটোনের কার্যকরী মূলক কি? বলো কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, দুই পাশে একটা হাত খালি। তাহলে বলো এটা কত নম্বর কার্বনে থাকবে? তাহলে এটা থাকবে 2 নং কার্বনে, কারণ তুমি দেখছো যে এটা থাকবে, কিটোনের কার্যকরী মূলক থাকে হচ্ছে 2 নং কার্বনে, তাহলে এটা থাকবে 2 নম্বর কার্বনে, শেষ। তাহলে আমাদের ট্রায়োস পড়া শেষ, ঠিক আছে? এখন আসো এই যে গ্লিসারালডিহাইড এটা একটা অ্যালডিহাইড, তাই না? এই জন্য গ্লিসারালডিহাইডকে কি বলা হয় জানো? অ্যালডোজ বলা হয়। এই জন্য গ্লিসারালডিহাইড, যেহেতু এটা একটা অ্যালডিহাইড, এই জন্য গ্লিসারালডিহাইডকে কি বলা হয়? অ্যালডোজ বলা হয়। লেখো যে গ্লিসারালডিহাইড এটা কি? এটা তো একটা অ্যালডিহাইড, এই জন্য গ্লিসারালডিহাইডকে আসলে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যালডোজ শর্করা, অ্যালডোজ শর্করা বলে। আর বলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ঠিক আছে? এই ভদ্রলোককে কি বলে? বলো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, বলো একে কি বলে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে এটা একটা কিটোন, তাহলে কিটোন রে কি ধরনের শর্করা বলা যায়? কিটোজ। তাহলে কিটোনকে কি ধরনের শর্করা বলা যায়? কিটোজ। তাহলে এটা আসলে হচ্ছে কিটোজ শর্করা, বুঝা গেছে? শেষ। তাহলে আমাদের ট্রায়োজ শেষ। এবার আসো হচ্ছে টেট্রোজ। আমরা টেট্রোজে চলে যাই। আর দুনিয়াতে যত মনোস্যাকারাইড আছে সকল মনোস্যাকারাইডই হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। এটা তো বুঝতেই পারতেছে, আমরা মনোস্যাকারাইডের বৈশিষ্ট্য পড়ায় দিছে আগেই।
এগুলো সবই মনোস্যাকারাইড, তাহলে এগুলো সবই রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। তার মানে কি, এরা ওই যে বেনেডিক্ট দ্রবণের কিউপ্রিক হাইড্রোক্সাইডকে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপে হচ্ছে পরিণত করে। তাহলে ট্রায়োসগুলোও সেম, কারণ এরা মনোস্যাকারাইড। এবার আসো, ট্রায়োস তো পড়লা, এবার আসো টেট্রোস। তাইলে আসো আমরা এখন একটু টেট্রোস নিয়ে পড়ালেখা করি। বলো বায়োলজিতে টেট্রা শব্দের মানে কি? বায়োলজিতে টেট্রা শব্দের মানে হচ্ছে 4। টেট্রা মানে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এখানে কয়টা কার্বন থাকবে বলো? এটা একটা মনোস্যাকারাইড, তাহলে এটা এমন একটা মনোস্যাকারাইড যেই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা হচ্ছে 4, এটারই টেট্রোস বলে, বুঝতেই পারতেছো? তাহলে বলো সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn। তাহলে এখানে কার্বন সংখ্যা 4, মানে n এর মান হচ্ছে 4। তাহলে n এর মান যদি 4 হয়, আমার মনে হয় তুমি এখন নিজেই বুঝতেছো, কার্বন হবে 4, তাহলে 2 4 এটা হবে 8 আর এটা হবে 4। তাহলে জিনিসটা আলটিমেটলি হবে C4H8O4। এটা হচ্ছে টেট্রোজের তাহলে সাধারণ সংকেত, ঠিক আছে? ওকে, এখন এই টেট্রোজের দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে ইরিথ্রোজ আর একটা হচ্ছে ইরিথ্রোলোজ, ঠিক আছে? একটা হচ্ছে ইরিথ্রোজ আর একটা হচ্ছে ইরিথ্রোলোজ, এইটুকু জানলেই হবে। এটা এইটুকু জানলেই হবে। এটা দুইটা আছে, ইরিথ্রোজ আর আরেকটা হচ্ছে ইরিথ্রোলোজ। দুইটাই আছে এক্সাম্পলগুলো কিন্তু খুব সহজ। দেখো, গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, ঠিক আছে? আমি এটা এমনি মনে রাখতাম। আচ্ছা, ট্রায়োজের এক্সাম্পল মনে রাখার ছন্দ আছে একটা। এটা মনে রাখার ছন্দ কি জানো? এটা মনে রাখবো ছন্দ, লিখতে পারো চাইলে ছন্দ। এটা ছন্দটা হচ্ছে ডিজি, ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, জিতে গ্লিসারালডিহাইড, ঠিক আছে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটন আর জিতে হচ্ছে গ্লিসারালডিহাইড, তাহলে একদম ইজি। আচ্ছা, এবার আসা হচ্ছে টেট্রোজের এক্সাম্পল দেখবা সবগুলো শুরু হয়েছে 4কে আমরা এমনি লিখতে পারি না, 4 দেখো 4কে আমরা কেমনে লিখতে পারি? দেখো 4কে আমরা এমনি লিখতে পারি, 4 থেকে খাঁটি বাংলা আমরা বলতে পারি 4। আজকে 4টা মায়ের খাইছি, মনে করো কথার কথা। 4কে 4 লিখতে পারি, 4 লিখতে কি লাগে? ইর। এই ইরতেই মনে রাখবা, ইরতেই হচ্ছে তোমার কি ইরিথ্রোজ আর ইরিথ্রোলোজ। ইরতেই হচ্ছে আলটিমেটলি মানে মনে রাখার টেকনিক, ইরিথ্রোজ আর হচ্ছে ইরিথ্রোলোজ। এই এক্সাম্পলগুলোই পরীক্ষায় আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি বলো, সব জায়গাতেই এক্সাম্পলগুলো আসে। নিচের কোনটা? টেট্রোজের এক্সাম্পল। তাহলে মনে রাখবা, টেট্রা মানে 4 থেকে 4, ইরতে ইরিথ্রোলোজ, শেষ, আর ভুলবা না। এর মধ্যে এবার আসো, এই যে ইরিথ্রোজ সুন্দর করে বলতেছ, এটা হচ্ছে অ্যালডিহাইড। এখানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে, তুমি তো বুঝতেই পারতেছো। অপশন হচ্ছে দুইটা, হয় অ্যালডিহাইড হবে নয়তো কিটোন হবে। তাহলে এর মধ্যে ইরিথ্রোজ হচ্ছে তোমার অ্যালডোজ, কারণ এখানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক থাকে, এই জন্য এটা হচ্ছে অ্যালডোজ শর্করা। আর ইরিথ্রোলোজ, দেখো ইরিথ্রোলোজ এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক আছে, এই জন্য এটারে বলা হয় কিটোস। আর অ্যালডোজ বলো বা কিটোস বলো, এরা সবাই হচ্ছে রিডিউসিং সুগার, কারণ আমরা বলছি অ্যালডিহাইড বা কিটোন এরা সবাই বিজারক শর্করা বা রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। তার মানে এই দুইটাই রিডিউসিং সুগার বা বিজারক শর্করা হিসেবে কাজ করে, ঠিক আছে? পারা যাবে। এখন আসো, উদ্ভিদে একটা স্পেশাল জিনিস আছে, এটা একটু ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে মেডিকেল এমসিকিউ আসতে পারে। উদ্ভিদে এক্সট্রা করে লিখে রাখো ম্যাট মানে কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ম্যাটে একটা লাইন আসে এখান থেকে। উদ্ভিদে ইরিথ্রোস 4 ফসফেট পাওয়া যায়, যেটা কেলভিন চক্রে ভূমিকা রাখে। উদ্ভিদে ইরিথ্রোসটা অ্যাকচুয়ালি ইরিথ্রোস 4 ফসফেট হিসেবে থাকে। তোমার কাছে এখন চিন্তা হইতে পারে, ভাই ইরিথ্রোস 4 ফসফেট আবার কি জিনিস? ইরিথ্রোস এর 4 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হয়, সেটারই বলা হয় ইরিথ্রোস 4 ফসফেট। সহজ কথা, এখানে কার্বন আছে কয়টা? 4টা, এই যে 4টা কার্বন। তাহলে ইরিথ্রোস 4 ফসফেটে যেটা হয়, এটার 4 নম্বর কার্বনে মানে লাস্ট কার্বনে একটা ফসফেট যুক্ত হয়, এই জন্য তখন নামটা হয়ে গেছে ইরিথ্রোজ 4 ফসফেট। 4 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়েছে, এই জন্য নাম হয়ে গেছে ইরিথ্রোজ 4 ফসফেট। তো এটা উদ্ভিদে পাওয়া যায়। তাহলে উদ্ভিদ ইরিথ্রোজ 4 ফসফেট পাওয়া যায়, যা কেলভিন চক্রে কাজ করে। এটা কেলভিন চক্র পড়ানোর সময় তোমরা পড়বা, এটা আমি তোমাদের পড়াবো। উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার আছে 9 নম্বর চ্যাপ্টার বোটানির, সেখানে কেলভিন চক্র নিয়ে পড়বো, সেখানে আমরা এটা ডিটেলস পড়াবো। তাহলে উদ্ভিদের ইরিথ্রোজ 4 ফসফেট পাওয়া যায়, যা কেলভিন সাইকেলে কাজ করে,
কেলভিন সাইকেলে হচ্ছে কাজ করে, মানে এটা কেলভিন সাইকেলের একটা উপাদান হিসেবে কাজ করে, যা কেলভিন সাইকেলে কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি আমাদের টেট্রোজ শেষ। এবার আসো পেন্টোজ। পেন্টোজটা একটু ইম্পর্টেন্ট, পেন্টোজটা একটু ডিটেলস আসে, কারণ আছে পেন্টোজগুলো একটু গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে আমরা শুরু করি। তাহলে পেন্টোজ, ঠিক আছে, পেন্টোজ। ওকে, তাহলে বলো বায়োলজিতে পেন্টা, পেন্টা শব্দের মানে কি? 5, তাই না? তাহলে বায়োলজিতে পেন্টা শব্দের মানে হচ্ছে তোমার 5। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা, অর্থাৎ যার 5টা কার্বন থাকবে তাকে তোমার বলা হবে পেন্টোজ। যার 5টা কার্বন থাকবে তাকে বলা হবে পেন্টোজ। ওকে ওকে, মাহা ভাইয়া সিনিয়র আপুরা গাইড কেনার কথা বলতেছে। গাইড না কিনে কিনতে পারো, আসলে জিনিসটা হচ্ছে কিনতে পারো প্র্যাকটিস করার জন্য। মানে জিনিসটা কি, আসলে যে কোনো জিনিসই তুমি আসলে কিনলে তোমাকে কি করতে হবে, কিনলে তোমাকে ওইগুলো পড়তে হবে। এখন ধরো তুমি গাইড কিনে ফালায় রাখছো, তাহলে তো আসলে লাভ হবে না, বুঝছো? সিনিয়ররা তো অনেকেই অনেক কিছুই বলবে। তুমি আমাদের হচ্ছে ক্লাসগুলো ঠিক মতো করলে, ক্লাসের নোট করলে, বায়োলজি নিয়ে অন্তত টেনশন নাই, আমি এইটুকু তোমার বলতে পারি। বাকি সাবজেক্ট আসলে জানি না। কিনতে পারো একটা গাইড, আসলে কিনে রাখতে পারো যদি ইচ্ছা হয়, কিন্তু কিনে ওটাকে একটু পইরো বা একটু উল্টায় পাল্টায় দেখো, বিশেষ করে সৃজনশীল প্রশ্নগুলো কীরকম প্যাটার্নে আসে একটু প্র্যাকটিস করো, তাইলে ভালো হবে। আমি খারাপ বলবো না কখনোই গাইড কিনা তুমি যদি গাইডের একটু প্র্যাকটিস করো, কিন্তু অবশ্যই আগে মেইন বইটা পড়বা। কারণ আমি আবারও একটু মনে করা দিই, কারো যদি টার্গেট থাকে মেডিকেল অ্যাডমিশন, যদি কারো স্বপ্ন থাকে, এটা শুধু মেডিকেল অ্যাডমিশন না, আসলে যে কোনো অ্যাডমিশনই, যে কোনো অ্যাডমিশন, যে কোনো কিছু মনে রাখবা, মতে মেডিকেল, মতে মেইন বই। যে কোনো অ্যাডমিশনে ভালো করার শর্ত হচ্ছে ভাই তোমাকে মেইন বই লাইন বাই লাইন পড়তে হবে, এটাই বাস্তবতা। এখন তুমি যদি শর্টকাট খুঁজো যে ভাই আমি গাইডে জাস্ট 5টা সৃজনশীল সলভ করে যাব কোনো মতে, এই 5টা সৃজনশীল থেকে একটা সৃজনশীল কপাল ভালো ছিল, পরীক্ষায় কমন পড়ে গেছে, আমার মোটামুটি ভালো মার্কস আসছে, এটা দেখা তুমি ভাবতেছো যে তোমার মনে হয় প্রিপারেশন খুব ভালো, ব্যাপারটা কিন্তু তা না। সবসময় তুমি কিন্তু লাকি হবা না, এটাই বাস্তবতা। ঠিক আছে, এই জন্য মেইন বই যদি ভালো মতো পড়তে পারো, হ্যাঁ, তারপরে তুমি একটা গাইডে জাস্ট খালি একটু সৃজনশীল প্রশ্নের প্যাটার্নগুলো দেখলা, এটা ভালো হয়, খারাপ হয় না। ওকে, তাহলে এবার আসা হচ্ছে পেন্টোজ। তো বায়োলজিতে পেন্টা শব্দের মানে হচ্ছে 5, তার মানে পেন্টোজ হচ্ছে কয়টা কার্বন থাকবে? 5টা কার্বন থাকবে, বুঝতেই পারতেছো। তাহলে সাধারণ সংকেত কি? CN, যদি আমি সেম প্রসেসে আগে H2NON, তাই না? এখন আসো, যেহেতু এখানে 5টা কার্বন থাকবে, তাহলে N এর মান হচ্ছে 5, তাহলে N এর মান 5 বসাও। তাহলে এখানে N এর মান 5 বসাইলে এটা 5, 5 দুগুণে 10, এটাও 5, ব্যাস। তাহলে এটা হবে C5H10O5 নর্মালি, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে পেন্টোজের হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে তোমার সংকেত। তাহলে পেন্টোজ কাকে বলে যদি পরীক্ষার সংজ্ঞা আসে, পারবা না? পেন্টা মানে 5, তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ, একদম ইজি। পেন্টা মানে 5, তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ। এবার আসো পেন্টোজের এক্সাম্পলের মধ্যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ, জাইলুলোজ, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এগুলো আমরা একটু দেখি। এই পেন্টোজের এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় বিস্তারিত প্রশ্ন আসতে পারে। তাহলে পেন্টোজের এখন আসো এক্সাম্পল, তাই না? এক্সাম্পলগুলো দেখি। 4টা এক্সাম্পল আমরা মেইনলি গুরুত্ব দিয়ে পড়বো, 4টা এক্সাম্পল। এর মধ্যে প্রথমটা হচ্ছে রাইবোজ, লেখো রাইবোজ। এর পরেরটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এর পরেরটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এর পরেরটা হচ্ছে রাইবুলোজ, 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 জাইলুলোজ, রাইবুলোজ। এক্সাম্পলগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ আসে যে নিচের কোনটা হচ্ছে আসলে পেন্টোজের এক্সাম্পল, নিচের কোনটা হেক্সোজের এক্সাম্পল, নিচের কোনটা টেট্রোজের এক্সাম্পল, টেট্রোজের এক্সাম্পল, এইগুলো পরীক্ষায় আসে আসলে। তাহলে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ, জাইলুলোজ। এর মধ্যে এই যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, এই দুইটাতে হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে, এই দুইটাতে অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে, তার মানে এদেরকে বলা হয় অ্যালডোজ। আর এই যে তোমার রাইবুলোজ এবং জাইলুলোজ, এই দুইটাতে কিটোনের কার্যকরী মূলক আছে, এই জন্য এদেরকে তোমার বলা হয় কিটোজ।
বাট ওই যে বেসিক তো বুঝতেই পারতেছো যে জিনিসটা অ্যালডোজ হোক অথবা কিটোজ হোক সবাই কি রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। অ্যালডোজ হোক বা কিটোজ হোক যাই হোক না কেন সবাই কি হিসেবে কাজ করে, রিডিউসিং সুগার বা বিজারক শর্করা হিসেবে কাজ করে। এরা সবাই বেনেডিক্ট দ্রবণকে বিজারিত করতে পারে, সহজ কথা, এরা সবাই মানে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। তাইলে বেসিকটা মাথায় রাখবা যে দুনিয়াতে যত মনোস্যাকারাইড আছে সব মনোস্যাকারাইডই আসলে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। বারবার বলতেছি কিন্তু এই লাইনটা, কারণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে এমসিকিউ আসে যে কোনগুলো রিডিউসিং সুগার হিসেবে কাজ করে। তাহলে দুনিয়ার সব মনোস্যাকারাইডই রিডিউসিং সুগার হিসেবে কাজ করে এখন পর্যন্ত আমরা যা পড়লাম। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এদের একটু ক্যাচালগুলা পরীক্ষায় আসে, মানে এখান থেকে বিস্তারিত আসে। চলো আমরা ডিটেলসে চলে যাই। এক্সাম্পল মুখস্থ হয়ে গেছে না 4টা, আমি আবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। আমার সাথে সাথে মুখ দিয়ে বলো, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। দেখো, পেন্টোজ, পেন্টা মানে 5, তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে পেন্টোজ বলে। সংকেত তো বুঝতেই পারতেছো, C5H10O5। 4টা এক্সাম্পল আছে আসলে, মেইনলি এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ, জাইলুলোজ। এর মধ্যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দেখো নামের মধ্যে মিল আছে, খালি এখানে একটা এক্সট্রা ডিঅক্সি আছে। তাহলে এই দুইটা হচ্ছে অ্যালডোজ আর লাস্টের দুইটা হচ্ছে কিটোজ। ওকে, এবার আসো আমরা এখন রাইবোজটা হচ্ছে একটু বিস্তারিত হচ্ছে আমরা এখন একটু পড়ার চেষ্টা করি রাইবোজটা। আচ্ছা, তো রাইবোজের ক্ষেত্রে আমাদের মানে আসলে মানে পড়ার যে সিস্টেমটা, হ্যাঁ ওকে, তাহলে পড়ার সিস্টেমটার মধ্যে আমাদেরকে একটু দেখতে হবে আসলে জিনিসটা। আসো, রাইবোজ আগে এটার তাহলে আমাদের এখন একটা চেইন স্ট্রাকচার আঁকা শিখতে হবে। কি শিখতে হবে? চেইন স্ট্রাকচার। তাহলে রাইবোজের সংকেত কি? সংকেত তো বুঝতেই পারতেছো, C5H10O5। তাহলে এটার আগে আমি এখন চেইন স্ট্রাকচার আঁকা শিখবো। চেইন, তাহলে বলো রাইবোজে কার্বন আছে কয়টা? রাইবোজে কার্বন আছে হচ্ছে তোমার 5টা কার্বন আছে। তাহলে তুমি আগে 5টা কার্বন চেইনের মতো করো, চেইন বা শিকলের মতো আগে 5টা কার্বন লেখো। 1 2 3 4 5 লেখছো? শিকলের মতো হচ্ছে তুমি করো, তুমি আগে করো, আমি তোমাকে দেখাচ্ছি। এবার আসো, রাইবোজ কি দেখো তো, অ্যালডোজ না? একটু আগে বলছি এটা একটা অ্যালডোজ, তার মানে কি অ্যালডিহাইডের কার্যকরী মূলক আছে। বলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CHO। আমরা একটু আগে তোমাদের পড়াইছি যে CHO সারা জীবন 1 নম্বর কার্বনে থাকে। CHO সারা জীবন 1 নম্বর কার্বনে থাকে। তাহলে রাইবোজ একটা অ্যালডোজ, মানে এখানে CHO আছে, তাহলে CHO অ্যালডিহাইডের কার্যকরী মূলক, এটা সারা জীবন 1 নম্বর কার্বনে থাকবে, তার মানে 1 নম্বর কার্বনটা তুমি CHO বানায় দাও, শেষ। এবার আসো, বাকিগুলা ইজি, মনে আছে আগের দিনের পড়া? বামে H ডানে OH, বামে H ডানে OH, বামে H ডানে OH, বামে H ডানে OH, নিচে একটা হাত খালি, নিচে আরেকটা H দিয়ে দাও, শেষ। এটাই হচ্ছে তোমার রাইবোজের হচ্ছে তোমার চেইন স্ট্রাকচার হয়ে গেছে। ডি রাইবোজের চেইন স্ট্রাকচার ডান। কঠিন? আর আমরা আগের দিনও তোমাকে বলছি যে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়। দেখো এই যে এখানে যেই জিনিসটা আছে, দেখো এটারে তুমি চাইলে শর্টকাটও লিখতে পারো। শর্টকাটটা কি? দেখো এখানে 2টা হাইড্রোজেন আছে, তাহলে এটারে তুমি লিখতে পারো CH2OH, মানে এটারে বইয়ে অনেক সময় এইভাবে লেখে, CH2OH লেখে। মানে তোমার কাছে মনে হইতে পারে ভাই বইয়ে তো এটা লেখা, আপনি তো এটা লেখাইলেন, একই জিনিস রে ভাই। দেখো CH2OH এমনি করে বইয়ে লেখে আর কি, যাই হোক, কিন্তু আমরা ইজি করার জন্য এমনি শিখবো। কঠিন? তাহলে 5টা, যেহেতু জানোই কার্বন আছে 5টা, আগে 5টা চেইন দাও। রাইবোজ হচ্ছে একটা অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক 1 নম্বর কার্বনে থাকবে, তাহলে 1 নম্বর কার্বনটা CHO বানায় দাও। বাকি সবগুলো একদম সিম্পল, বামে H ডানে OH, বামে H ডানে OH, বামে H ডানে OH, বামে H ডানে OH, নিচে একটা H, শেষ। এটাই হচ্ছে তোমার ডি রাইবোজ। অলরেডি তুমি চেইন স্ট্রাকচার আঁকা শিখে ফেলছো, এটা হচ্ছে রাইবোজের চেইন স্ট্রাকচার। এবার আসো, এখান থেকে আমরা রাইবোজের এখন রিং স্ট্রাকচারটা আঁকা শিখবো। এগুলা উদ্দীপকে থাকে আসলে, ঠিক আছে? এগুলো উদ্দীপকে আসে দেখে আমি তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা আমার গাইড টেল দিতে পারো যে ভাই এগুলা শিখাচ্ছেন কেন। এগুলো উদ্দীপকে আসে, উদ্দীপকে অনেক সময় এই জিনিসটাই দিয়ে দিবে, সৃজনশীলের উদ্দীপকে সরাসরি এটা দিয়ে দিবে। তো তোমাকে তখন চিনতে হবে যে এটা আসলে কোন যৌগ। তুমি যদি নাই চিনো, তুমি সৃজনশীল কেমনে অ্যান্সার করবা? উদ্দীপকে দেওয়া থাকে সরাসরি। তাহলে বুঝছো এটা চিনার উপায় কি? দেখো ফার্স্টে দেখবা কার্বন আছে কয়টা, 1 2 3 4 5, 5টা কার্বন মানে পেন্টোজ। আর দেখলা CHO, ওই চোখ বন্ধ করে তুমি বুঝবা এটা রাইবোজ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে এটা চেইন স্ট্রাকচার। এবার আসো এই জিনিসটার রিং স্ট্রাকচারটা আসলে কিভাবে হয়। আচ্ছা, রিং স্ট্রাকচারের ক্ষেত্রে আসলে যেটা হয় জানো, সেটা কি জানো?
এই যে 1 নম্বর কার্বন দেখো, এটা হচ্ছে আমাদের কত নম্বর কার্বন? এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 বুঝতেই পারতেছো, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা 4, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তো রিং স্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসটা রিংয়ের মতো নিজেই নিজের সাথে হচ্ছে প্যাচ খায়, এখানে এসে শিকলের মতো আছে, এই জিনিসটা রিংয়ের মতো নিজেই নিজের সাথে প্যাচ খায়। সো নিজেই নিজের সাথে আসলে কেমনে প্যাচ খায় জানো? প্যাচ খায় হচ্ছে এই যে এইভাবে, এই 1 নম্বর কার্বনটা আর 4 নম্বর কার্বনটা এরা এইরকম করে শিকলটারে ঘুইরা হচ্ছে নিজেদের সাথে প্যাচ খায়। জিনিসটাকে আমি তোমাকে একটা দড়ি ধরে দেখাই। ধরো আমার এখানে একটা তার আছে, তার তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তার আছে, ধরো তারটা, এই যে তারটা এখন কি আকারে আছে? তারটা আছে হচ্ছে তোমার চেইন আকারে আছে। ধরো এটা রিং বানাবো, কেমনে বানাবো? ধরো এটা 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটারে কাছাকাছি নিয়ে আসি, দেখো তো কাছাকাছি নিয়ে আসলে একটা রিং হইলো না? বা ধরো এই জিনিসটারে বাদ দিয়ে করি, তাহলে দেখতে আরো ইজি হবে। এই যে ধরো এটা হচ্ছে তোমার আলটিমেটলি দেখো একটা চেইন জিনিসটা, এটা ধরো 1 নম্বর কার্বন আর এটা মনে করা হচ্ছে তোমার কত? 4 নম্বর কার্বন। এর এই দুইটারে আমি এখন কাছাকাছি নিয়ে আসি, এই যে কাছাকাছি নিয়ে আসলে দেখো তো ছিল চেইন, দেখো আগে ছিল চেইন, দেখো তো কাছাকাছি নিয়ে আসলে রিং হয়ে গেল না? এখন রিং হয়ে গেল না? সুন্দর একটা রিং, দেখছো? ব্যাপারটা এরকমই হয়। এইখানে ঠিক সেম জিনিসটা হয় যে 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বন এরা কাছাকাছি এসে এরকম একটা রিং তৈরি করে ফেলে। ওই রিং স্ট্রাকচারটা এখন হচ্ছে আমরা আঁকা শিখব, ঠিক আছে? রিং স্ট্রাকচারটা হচ্ছে আমরা এখন আঁকা শিখব। তো রিং স্ট্রাকচারটা আঁকতে গেলে আগে তুমি এটার আকার নিয়ম আঁকা শেখানোর ক্ষেত্রে প্রথমে একটা অক্সিজেন দাও, তারপরে এটাকে 5টা চেয়ার আঁকবা, 5টা চেয়ারে 5 জনকে বসাবা। দেখো দেখো আমি আগে দেখাই, অক্সিজেনও আগে দেওয়ার দরকার নেই। দেখো তো এখানে কয়টা চেয়ার হয়েছে? 5টা চেয়ার। দেখো এটা একটা চেয়ার, এখানে একটা চেয়ার দিছি, এখানে একটা চেয়ার দিছি, এখানে একটা চেয়ার দিছি, এখানে একটা চেয়ার দিছি, 5 জন মনে করো বসতে পারবে, সেখানে 5 জন বসতে পারবে। এর মধ্যে সবচেয়ে সম্মান দিছি হচ্ছে আমরা অক্সিজেনকে, কারণ অক্সিজেন হচ্ছে মেহমান, আসলে আমাদের অক্সিজেন মেহমান, অক্সিজেনকে আমরা একটা সম্মান দিছি। বাকি চেয়ারগুলোতে আমরা কার্বনকে বসাবো, এখানে একটা কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। আর রিংটা কার মধ্যে ফর্ম হবে বলো তো? 1-এর সাথে 4, কিন্তু আমি আবারও রিপিট করতেছি, 5-এর সাথে কিন্তু কোনো রিং হয় না। রিং কার সাথে হয়? 1-এর সাথে 4-এর হয়। তো 1-এর সাথে 4-এর হইলে দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, দেখো তো ওদের মাঝখানে রিং হইছে? এই যে অক্সিজেনটা 1-এর সাথে 4-কে যুক্ত করছে, বুঝছো? তাহলে এখন তোমার প্রশ্ন করতে পারো, ভাই 5 নম্বরটা কই গেল? আছে আছে, আগে দেখো কই গেল, আগে এটা বুঝছো? হইল। এবার তুমি এটা 1 নম্বর কার্বন, উপরে দেওয়া হচ্ছে OH, নিচে দেওয়া হচ্ছে H, মানে এই যে এই জিনিসগুলো আগে পাশাপাশি ছিল, এখন রিং করার কারণে এই HOH গুলা উপরে নিচে হয়ে গেছে, বুঝতেই পারতেছো? আগে এগুলো লম্বালম্বি যখন ছিল তখন HOH হচ্ছে বাম পাশে ডান পাশে ছিল, এখন এগুলোর রিং বানানোর কারণে এই HOH গুলো উপরে নিচে হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কার্বনের ক্ষেত্রে। এবার আসো 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে উপরে H, নিচে OH। 3 নম্বর কার্বন, উপরে H, নিচে OH। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এবার আসো 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বনের নিচে H, আর দেখো তো 4-এর সাথে আসলে কে যুক্ত থাকে? 5 নম্বর কার্বনটা যুক্ত থাকে। এই 5 নম্বর কার্বনটা আসলে রিংয়ের বাইরে 4-এর সাথে যুক্ত থাকবে। আর তাহলে 5 নম্বর কার্বনটাকে কিন্তু দেখো CH2OH আকারে লেখা যায়, CH2OH। এটা হচ্ছে 5 নম্বর কার্বন, যেটা রিংয়ের বাইরে চলে গেছে এবং দেখো এই যে 4 নম্বর কার্বনের সাথে যুক্ত। বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার রাইবোজের রিং স্ট্রাকচার। তাহলে আমি আরেকবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। একটা নর্মাল সুতাকে যদি আমি বাঁকায়া যদি কাছাকাছি নিয়ে আসি, একটা রিং তৈরি হয়ে যায়। এখানে ঠিক সেম জিনিসটাই হয়েছে, বাট তোমার একটু মনে রাখতে হবে কার সাথে কে রিং তৈরি করছে। 1-এর সাথে 4 নম্বরটা রিং তৈরি করছে, এই জন্য যেহেতু 1-এর সাথে 4 নম্বরটাকে বাঁকায়া রিং তৈরি করছি, অটোমেটিক 5 নম্বরটা আমার রিংয়ের বাইরে চলে গেছে। এই জন্য 5 নম্বর কার্বন রিংয়ের বাইরে থাকে, দেখছো? রিংয়ের মধ্যে কিন্তু নাই, 5 রিংয়ের বাইরে চলে গেছে, ঠিক আছে? এবার আসো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, আর এটা 2, এটা 3, এটা 4, আর ওই যে 5 নম্বরটা রিংয়ের বাইরে চলে গেছে। এখন আসো কার কার মধ্যে রিং হয়েছে দেখো। 1-এর সাথে 4-এর কিন্তু রিং হয়েছে, তাই না? 1-এর সাথে 4-এর যেহেতু রিং হয়েছে, দেখো এই যে 1-এর সাথে কিন্তু আসলে 4-এর রিং হয়েছে। দেখো মাঝখানে অক্সিজেনটা আসলে 1-এর সাথে 4-কে যুক্ত করছে, বুঝছো? বেসিক ক্লিয়ার। এখন এটা আঁকবা কেমনে? আঁকার নিয়ম হচ্ছে ফার্স্টে তুমি 5টা চেয়ার আঁকো, 5টা দাগ দাও, 1,
2টা 3টা 4টা 5টা দাগ দিলা, দিলে তোমার 5টা চেয়ার তৈরি হইলো। প্রথমে তুমি মুরব্বিকে বসাইলা, ওই যে আমরা বলি না মুরব্বি মুরব্বি, ওই রকম আর কি। আগে মুরব্বিরে বসায় দিবা, যেহেতু মুরব্বি মানুষ, বুঝতেই পারতেছো, অক্সিজেন মুরব্বি, এখানে ওরে বসায় দিলা। এরপরে আসো, এই জায়গাটায় একটা কার্বন, এই জায়গাটা একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন, এই জায়গায় একটা কার্বন বসাইলা। বসানোর পর 1 নম্বর কার্বনটা বাদ দাও, তুমি বাকিগুলা চিন্তা করো। বাকি 2 আর 3-এ দেখো, উপরে এইচ নিচে ওএইচ, উপরে এইচ নিচে ওএইচ। 4 নম্বর কার্বনের সাথে তুমি জানো যে 5 নম্বর কার্বন থাকবে, 4-এর সাথে অলওয়েজ 5 তো থাকবেই। তো 4 নম্বর কার্বনের উপরে হচ্ছে 5 নম্বর কার্বনটা লেখো। তো 5 নম্বর কার্বনকে কিন্তু আমরা লিখতে পারি CH2OH, লেখো, আর নিচে এইচ দিয়ে দাও খালি হাতে আরেকটা। আর 1 নম্বরটি একটু উল্টা, এই দুইটার উল্টা, উপরে এইচ নিচে ওএইচ হয়ে গেছে, শেষ। এটাই হচ্ছে তোমার, এটাও কিন্তু রাইবোস, কিন্তু এটা রাইবোজের কি স্ট্রাকচার? রিং স্ট্রাকচার। এই পাশেরটা ছিল চেইন স্ট্রাকচার, এটা হচ্ছে রাইবোজের রিং স্ট্রাকচার। আঁকা শিখছ? দেখো তো কঠিন না। এখন এগুলা কেন শিখাইলাম আসলে? এগুলা না তোমার পরীক্ষায় হয়তো সরাসরি আসবে না, কিন্তু তোমার না এই স্ট্রাকচারটাই সৃজনশীলে দিয়ে দিবে, উদ্দীপক এইটাই দিয়ে দিবে। তুমি এখন সৃজনশীল বই খুলো, টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার খুলো, বা গাইড থাকলে গাইড খুলে দেখবা এরকম অনেকগুলা কলেজের টেস্ট পরীক্ষায়, বা ধরো হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা বা ইয়ার ফাইনাল পরীক্ষা বলো, বা এইচএসসি বলো, আসলে তো এই চ্যাপ্টার থেকে অনেক বছর এইচএসসি হয় নাই, শর্ট সিলেবাসের বাইরে ছিল এই চ্যাপ্টারটা। আগে যখন এইচএসসি হইতো বা টেস্ট, এগুলো যদি একটু খুইলা দেখো, দেখবা যে এই চ্যাপ্টারটা থেকে সৃজনশীলে উদ্দীপকে হচ্ছে সরাসরি এটা তুলে দিত, দিয়া বলতো যে উদ্দীপকের ক হচ্ছে যেই যৌগ, সেই যৌগের সাথে খ যৌগের পার্থক্য ব্যাখ্যা করো। তো তুমি যদি ক যৌগ নাই চিনো যে কটা কি, এই স্ট্রাকচার যদি জীবনে নাই দেখো তুমি, বা নিজে যদি না পারো এই স্ট্রাকচারটা কি, তুমি কোনোদিন সৃজনশীল দেখে বুঝতে পারবা যে এটা আসলে কোন যৌগের কথা বলছে, বুঝতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে? এই জন্য আঁকা শিখাইলাম। এটা হচ্ছে তাহলে রাইবোজের রিং স্ট্রাকচার, এটা হচ্ছে রাইবোজের চেইন স্ট্রাকচার। কঠিন? ঠিক আছে। তাহলে কি পারবা? ক্লিয়ার? কমেন্টে জানাও একটু। ওকে ঠিক আছে। আমরা কিছুদিন পরে এমসিকিউ বই নিয়ে আসবো, এটা নিয়েও একদম সেরা হবে আর কি কিছুদিন পরে। কারণ আমরা আসলে কি বুঝছো, মেডিকেলের 14টা বই আনাইছি, তো এবার বানাইছি, এগুলা বানাইতে যায় আসলে আর তোমাদের এমসিকিউ বইটার আপডেট করার সময় পাই নাই। এমসিকিউ বইটা 24 সাল পর্যন্ত আপডেট করা আছে, কিন্তু 25-এর প্রশ্ন বা 25 সালের আপডেট করে তোমাদের জন্য আসলে এটা আনতে চাচ্ছিলাম। একটু পিছিয়ে গেছি ওই 14টা বইয়ের কাজ করে, মেডিকেলের বই। বাট মেডিকেলের বইগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করো কিছুদিন পরে আমরা হয়তো বা 1টা বা 2টা করে বই সেল করতে পারবো। যাদের টার্গেট হচ্ছে মেডিকেল, বুঝছো, সাধারণ জ্ঞান আর ইংলিশ বইগুলা কিনতে পারো আমাদের কাছ থেকে আগে থেকেই। ঠিক আছে, তাইলে মোটামুটি আমরা বুঝলাম। এবার আসো একটু রাইবোজ সম্পর্কে একটু বিস্তারিত পড়ি। রাইবোজ, আর আজকে আমরা ডিঅক্সি রাইবোজ পর্যন্তই পড়বো, আর বেশি আজকে পড়বো না, সমস্যা নেই। তাহলে এবার আসো, ফার্স্টে হচ্ছে রাইবোজ। তাহলে রাইবোজের রিং স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার নিজেই এখন আঁকতে পারবা। এবার আসো রাইবোজ। তাহলে রাইবোজের ক্ষেত্রে প্রথমে আসো, তাহলে রাইবোজকে একটা অ্যালডোজ না, অ্যালডোজ, আবার এখানে 5টা কার্বন আছে, এই জন্য রাইবোজকে একসাথে মিলে কি বলে জানো? অ্যালডোপেন্টোজও বলে। একে তো এটা রাইবোজ, সাথে 5টা কার্বন আছে, এই জন্য একসাথে মিলে রাইবোজকে কি বলা হয়? রাইবোজকে হচ্ছে তোমার অ্যালডোপেন্টোজ বলে। অ্যালডো, ওই যে অ্যালডোজ, আবার এটা 5 কার্বন, অ্যালডোপেন্টোজ বলে। আচ্ছা, রাইবোজ থেকে বলো তো কি তৈরি হয়? এই রাইবোজ থেকেই তোমরা এটা 9-10-এ পড়ছো, আরএনএ তৈরি হয়। আরএনএর ফুল মিনিং কি বলো তো? পারা উচিত তো। আরএনএর ফুল মিনিং পারো না? 9-10-এ পড়ছো না? রাইবো নিউক্লিক অ্যাসিড পড়ছো না? এই আরএনএর ফুল মিনিংটা কিন্তু শিখে রাখো, এটা কিন্তু ক নম্বরে আসতে পারে। তাহলে আরএনএর ফুল মিনিং কি ভাই? এটা আমাদের কিন্তু লাগবে। রাইবো, দেখো রাইবো নিউক্লিক, বানান ভুল করো না, NU, নিউক্লিক, CLEIC, দেখো রাইবো নিউক্লিক, আর এতে হচ্ছে অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। তাহলে এই রাইবোজ হচ্ছে এই আরএনএ তৈরি করে। তাহলে রাইবোজ কি করে? আরএনএ তৈরি করে। যে আরএনএর ফুল মিনিংটা রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এবার আসো রাইবোজ কিভাবে আরএনএ তৈরি করে, চলো আমরা এটা একটু দেখি। ধরো আমি এখন আর তোমাদেরকে রাইবোজের রিং স্ট্রাকচারটা আঁকবো না,
রিং স্ট্রাকচারটা আমি আঁকবো না, জাস্ট দেখাচ্ছি যে এটা অক্সিজেন, এইগুলাই হচ্ছে কার্বন থাকে, জাস্ট দেখাচ্ছি। এখন তো আর আমি রিং স্ট্রাকচার আইকা কি আমার দেখানোর দরকার আছে? CH2H জাস্ট দেখাচ্ছি, এখন আর পুরাটা ভালো মতো আর দেখাবো না, দেখানো দরকার আছে ওই একই জিনিস, এইটাই আমি আঁকতে চাচ্ছিলাম, কিন্তু এটাকে এখন আর আইকা এত সুন্দর করে দেখানোর দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য। এটা হচ্ছে রাইবোজ। তুমি এখন আমার সাথে একমত? একমত কেন? তুমি প্রত্যেকটা কোনাকে একটা করে হচ্ছে কার্বন ধরো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, আর এই যে এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তো বুঝতেই পারতেছো এটা আমি রাইবোজই আঁকছি আসলে। ঠিক আছে, এখন এই যে রাইবোজের যে 1 নম্বর কার্বন, এই রাইবোজের 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ফার্স্টে ক্ষারক যুক্ত হয়। রাইবোজের 1 নম্বর কার্বনে কি হয়? নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়। দেখো এটা হচ্ছে মনে করো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি ভাই? নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে এমন একটা ক্ষারক যেই ক্ষারকের সাথে নাইট্রোজেন থাকে আর কি। তাহলে রাইবোজের 1 নম্বর কার্বনের সাথে দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়। যুক্ত হইলে এই যে পুরা যে স্ট্রাকচারটা, এই পুরা স্ট্রাকচারটাকে তখন কি বলে জানো? এই পুরা স্ট্রাকচারটাকে তখন বলা হয় নিউক্লিওসাইড। এই পুরা স্ট্রাকচারটাকে কি বলে? নিউক্লিওসাইড। একটা টার্ম পড়ছো তোমরা 1 নম্বর চ্যাপ্টারে, পড়ার কথা এগুলা, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। তাহলে রাইবোজের 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হইলে এটার এই পুরা স্ট্রাকচারটাকে তখন বলা হয় নিউক্লিওসাইড। এখন এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক এটা আবার 2 প্রকার হইতে পারে, পাশে লেখো। নাইট্রোজেন ঘটিত ক্ষারক এটা 2 প্রকার হইতে পারে। এটা আমরা বিস্তারিত হচ্ছে 1 নম্বর চ্যাপ্টারে পড়বো। আমি 1 নম্বর চ্যাপ্টারে বলছি না, আর 2-3টা ক্লাস নিব, ফ্রি ক্লাস, ওইখানে আমরা এগুলো বিস্তারিত পড়াবো। তো নাইট্রোজেন ঘটিত ক্ষারক এটা আবার 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে তোমার পাইরিমিডিন। তুমি বলতে পারো ভাই এগুলো আবার কি জিনিস? এগুলো হচ্ছে নাম আর কি, নাম। মানে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক এরা 2 প্রকারের হইতে পারে, হয় এরা পিউরিন টাইপ হইতে পারে অথবা এরা পাইরিমিডিন জাতীয় হইতে পারে। ভাইয়া জিনিসটা কি যদি আরেকটু বিস্তারিত পড়তে চাও, এটা 1 নম্বর চ্যাপ্টারের জিনিস, তারপরেও বলি। পিউরিন হচ্ছে এমন একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যার 2টা রিং থাকে, এরকম 2টা রিং থাকে। দেখো এই যে 2টা রিং আছে না, এরকম একটা স্ট্রাকচার পিউরিনের। মানে পিউরিনের তুমি যদি গাঠনিক স্ট্রাকচার আঁকো এরকম 2টা রিং পাওয়া যায়, ওইটার বিজ্ঞানীরা নাম দিছে পিউরিন। আর পাইরিমিডিন হচ্ছে এমন একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেখানে একটাই রিং থাকে, এটার নাম দিছে হচ্ছে পাইরিমিডিন। তুমি এটা মনে রাখতে পারো যে ছোট মরিচের ঝাল বেশি। দেখো পিউরিন ছোট, পাইরিমিডিনের তুলনায় দেখো পিউরিন ছোট, 4 অক্ষর, ছোট মরিচের ঝাল বেশি, মানে এই জিনিসটা 2টা রিং আছে, গাঠনিক স্ট্রাকচার রাখলে এটার 2টা রিং আছে। আর পাইরিমিডিন নামটা বড়, বড় মরিচের ঝাল কম, একটা রিং, এটারে পাইরিমিডিন বলে। যাই হোক, এত কিছু এখন না পড়লে হবে, এটা 1 নম্বর চ্যাপ্টারের জিনিস। তাহলে পিউরিন বা পাইরিমিডিন জাতীয় 2টার যে কোনো একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক এই রাইবোজের 1 নম্বর কার্বনে যুক্ত হয়। যুক্ত হইলে তখন এই পুরো স্ট্রাকচারটাকে তোমার বলা হয় নিউক্লিওসাইড। তাহলে হোয়াট ইজ নিউক্লিওসাইড? রাইবোজের 1 নম্বর কার্বনে, এটা কিন্তু 1 নম্বর কার্বন। তাহলে রাইবোজের 1 নম্বর কার্বনে যদি নাইট্রোজেন ঘটিত পিউরিন অথবা পাইরিমিডিন 2টার যে কোনো একটা যুক্ত হয় তাহলে সেই পুরো স্ট্রাকচারটাকে তখন বলা হয় নিউক্লিওসাইড। ঠিক আছে, ওকে। এবার আসো এখান থেকে তাহলে আরেকটা টার্ম পড়তে হবে, হোয়াট ইজ নিউক্লিওটাইড? সাইড টাইড, সাইড টাইড। তাহলে টাইড কি? দেখো টাইড হচ্ছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটা আমরা কি আঁকছি তুমি এক কথায় মেনে নিবা ভাই, এটা আপনি হচ্ছে আঁকছেন। এখানে অক্সিজেন আছে, মুরব্বি বসে আছে, এখানে একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, 4টা কার্বন, আর এটা 5 নম্বর কার্বন রিং এর বাইরে আছে। ভাই এটা আপনি রাইবোজ আঁকছেন, ঠিক আছে। এটার 1 নম্বর কার্বনে এখন কি আসে? এটার 1 নম্বর কার্বনে ধরো ওই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত। তাহলে এটার 1 নম্বর কার্বনে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়ে বসে আছে, ঠিক আছে, তোমার কোনো টেনশন নাই, কোনো কনফিউশন নাই। তাহলে এইটুকুকে আমরা কি বলবো? এইটুকুকে আমরা বলবো ভাই এটা আপনি নিউক্লিওসাইড আঁকছেন, তাই না? এটা হচ্ছে নিউক্লিওসাইড। আচ্ছা, এইবার ধরো এইটার 3 নম্বর কার্বনটা তো ফাঁকা, দেখো এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা তো 3, দেখো এটা 3 নম্বর কার্বনে ধরো আমি একটা ফসফেটকে যুক্ত করে দিলাম। এই রাইবোজটার 3 নম্বর কার্বনে আমি এখন একটা ফসফেট PO4 কে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে তখন দেখো তো এই পুরো স্ট্রাকচারটাকে কি বলা হয় জানো? তখন এই পুরো স্ট্রাকচারটাকে তোমার বলা হয় নিউক্লিওটাইড। তখন এই পুরো স্ট্রাকচারটাকে কি বলে? তখন এই পুরো স্ট্রাকচারটাকে তোমার বলে হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড।
নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড বলে, বুঝছো? তাহলে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। তাহলে আগেরটা ছিল নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড কখন? যখন রাইবোজের 1 নম্বর কার্বনে শুধু নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়, এই দুইটাকে একত্রে বলে নিউক্লিওসাইড। আর এই দুইটার সাথে যখন ফসফেট যুক্ত হয়, তখন এই তিনটা জিনিসকে একত্রে বলে নিউক্লিওটাইড। তাহলে এখানে লেখো পাশে রাইবোজ প্লাস নাইট্রোজেন ঘটিত ক্ষারক ইজ ইকুয়াল টু কি হবে? নিউক্লিওসাইড। ঠিক আছে? আর এখানে লেখো রাইবোজ প্লাস নাইট্রোজেন বেজ। নাইট্রোজেন ঘটিত ক্ষারককে সংক্ষেপে বলে নাইট্রোজেন বেজ। নাইট্রোজেন বেজ প্লাস ফসফেট ইকুয়াল টু কি? নিউক্লিওটাইড। তাহলে একটা হচ্ছে সাইড আর একটা হচ্ছে টাইড। তাহলে শুধু রাইবোজ আর তার সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারককে বলে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যদি একটা এক্সট্রা ফসফেট যুক্ত হয়, দেখো এটারে বলে হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে? এই নিউক্লিওটাইডগুলোই আলটিমেটলি আরএনএ তৈরি করে, অর্থাৎ এই স্ট্রাকচারগুলোই আলটিমেটলি আরএনএর গাঠনিক একক হিসেবে কাজ করে। এই এক একটা নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে 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 আরএনএ তৈরি করে, বুঝছো? এইভাবে আরএনএ তৈরি হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া আরএনএ কেমনে তৈরি হয়? তাহলে বলো এই পুরাটা মিলে একটা নিউক্লিওটাইড। তো ধরো আমার এই হাতটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, তাহলে এর উপর আরেকটা নিউক্লিওটাইড বসে, 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 বসতে বসতে একটা সুতার মতো স্ট্রাকচার তৈরি করে, ওইটাই হয়েছে আরএনএ, বুঝছো? তাহলে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একটার উপর আরেকটা বসে সুতার মতো হচ্ছে আরএনএ তৈরি করে। দ্যাটস ইট। এইভাবেই আরএনএ তৈরি হয়। ক্লিয়ার? তাহলে কি পারা যাবে? ওকে, তাহলে আমরা এগুলা হচ্ছে পারবো। ঠিক আছে? এগুলো আমরা হচ্ছে পারবো, তাহলে আমাদের আর কোনো ধরনের টেনশন নাই। তাহলে চলো আমরা হচ্ছে আমরা তাহলে পরের টপিকটাই হচ্ছে তোমার চলে যাই। ঠিক আছে? এখন আসো এই যে রাইবোজের গলনাঙ্ক, এই মানটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। তাহলে আমি একবার রিক্যাপ করে দিই, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। দাঁড়াও আগে আমি এটা একটু লিখে দিই। রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার রিক্যাপ করি, দেখো। তাহলে রাইবোজ, এখানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক থাকে, আবার এটা পেন্টোজ, এই জন্য দুইটাকে একসাথে মিলে রাইবোজকে অ্যালডোপেন্টোজও বলা হয়। এর গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। রাইবোজ কি তৈরি করে? আলটিমেটলি আরএনএ তৈরি করে। আরএনএর ফুল মিনিং কি? বানান সহ মুখস্থ রাখতে হবে, এটা সৃজনশীলের কতে আসতে পারে। রাইবো নিউক্লিক, NUCLEIC, রাইবো নিউক্লিক অ্যাসিড। বানানটা খেয়াল রেখো, নিউক্লিক বানানটা। আচ্ছা, তো কিভাবে আসলে রাইবোজ আরএনএ তৈরি করে? ফার্স্টে এটা হচ্ছে একটা রাইবোজ। সেই রাইবোজের 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হয়। নাইট্রোজেন ঘটিত ক্ষারক হচ্ছে এমন একটা ক্ষারক যেই ক্ষারকের সাথে মানে নাইট্রোজেন থাকে। এখন নাইট্রোজেন ঘটিত ক্ষারক আবার দুই প্রকার, হইতে পারে এটা পিউরিন, হইতে পারে এটা পাইরিমিডিন। পিউরিন হচ্ছে এমন একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যার দুইটা রিং আছে, দেখো এই যে এরকম দুইটা রিং আছে। আর পাইরিমিডিন হচ্ছে এমন একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক যার একটা রিং আছে। তো এটা মনে রাখার টেকনিক কি? ছোট মরিচের ঝাল বেশি। পিউরিন ছোট, দেখতে ছোট, বাট রিং বেশি স্ট্রাকচারে। আর পাইরিমিডিন নামটা বড় বাট রিং কম। যাই হোক, তাহলে রাইবোজের 1 নম্বর কার্বনের সাথে হয় পিউরিন অথবা একটা পাইরিমিডিন বসে এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইডের সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয়, তখন এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডই আরএনএর গাঠনিক একক হিসেবে কাজ করে। একটা নিউক্লিওটাইডের উপর আরেকটা নিউক্লিওটাইড, তার উপর আরেকটা নিউক্লিওটাইড, তার উপর আরেকটা নিউক্লিওটাইড বসে বসে আরএনএ তৈরি করে। ঠিক আছে? তাইলে তার মানে আমরা বলতে পারি রাইবোজ প্লাস নাইট্রোজেন ঘটিত ক্ষারক মিলে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যদি আরেকটা ফসফেট বসে, নিউক্লিওটাইড। ওকে, ঠিক আছে।
একজন বলছে ভাই CH2OH কি 4 নম্বর কার্বনের সাথেই থাকবে নাকি অন্য কার্বনের সাথে থাকবে? দেখো তো তুমি আবার একটু দেখো, যেই প্রশ্নটা করছো দেখো, এই যেটা ছিল চেইন, এই চেইনটাকে তুমি এখন বাঁকায়া এই রিং তৈরি করবা। তো চেইনটাকে কার কার মধ্যে বাঁকাবো? আমি বারবার বলছি একের সাথে 4কে বাঁকাও। একের সাথে 4কে বাঁকাইলে এই যে দেখো একের সাথে 4 হচ্ছে অক্সিজেনের মাধ্যমে রিং তৈরি করছে, তাহলে 5 কি রিংয়ের বাইরে চলে যাবে না? কিন্তু এখন বলো 5 নম্বর কার্বন ও সারা জীবন কার সাথে যুক্ত থাকে? 4-এর সাথেই তো থাকে। এই জন্য 5 নম্বর কার্বন সারা জীবন 4-এর সাথেই থাকবে। ও কি কোনোদিন 1 নম্বরের সাথে থাকতে পারবে? সম্ভব না তো, কারণ 5 কখনো 1-এর সাথে থাকে না, 5 থাকে 4-এর সাথে। তো 4 যেখানে তার সাথেই 5 থাকবে। কিন্তু 5 রিংয়ের বাইরে কেন? কারণ তুমি রিংটা বানাইছো 1-এর সাথে 4কে জোড়া লাগে, এটারে বাদ দিয়ে দিছো। মনে করো তোমার ফ্রেন্ড না, ফ্রেন্ড সার্কেলের বাইরে তোমরা ফ্রেন্ড বানাইছো 1-এর সাথে 4 পর্যন্ত, এই 4 জন মনে করো বন্ধু, নিজেরা একটা সার্কেল বানাইছো এই যে এমনি করে, তাহলে ও অটোমেটিক বাইরে চলে যাবে না? এটাই হয়েছে আর কি, 5 বাইরে চলে গেছে রিংয়ের। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত পড়ে ফেলছি। এবার আসো জাস্ট 1-2 মিনিট, আমাকে আর 1 মিনিট সময় দাও, আমি তোমাদের ডিঅক্সিরাইবোসটা পড়াই দিই। এটা আজকে লাস্ট টপিক, ডিঅক্সিরাইবোস। 1 মিনিট। তাহলে এবার লেখো, হেডলাইন দাও ডিঅক্সিরাইবোস। কেন ডিঅক্সিরাইবোসটা পড়াচ্ছি? কারণ এটার সাথে রাইবোজের মিল আছে। রাইবোজে এতক্ষণ যা পড়াইছি ডিঅক্সিরাইবোজও অলমোস্ট সেম, খালি একটা ছোট্ট পার্থক্য আছে। এই জন্য এখন পড়াইলে তুমি সবচেয়ে ভালো বুঝবা, পরে ভুলে যাবা। আচ্ছা আসো, রাইবোজ মানে তো বুঝতেই পারতেছো, রাইবোজ মানে রাইবোজ, এখানে কোনো কাহিনী নাই। এবার আসো, বায়োলজিতে ডি শব্দের মানে হচ্ছে ডিলিট। ডি মানে মনে করবা ডিলিট। আর অক্সি শব্দের মানে অক্সিজেন। তার মানে ডিঅক্সি শব্দের মানে হচ্ছে ডিলিট অক্সিজেন, অক্সিজেনকে ডিলিট করে দাও। ডিলিট করা মানে কি? বাদ দিয়ে দেওয়া। তার মানে ডিঅক্সি শব্দের মানে হচ্ছে একটা অক্সিজেনকে তুমি ডিলিট করে দাও। কার থেকে একটা অক্সিজেনকে ডিলিট করে দাও? রাইবোজ থেকে একটা অক্সিজেনকে ডিলিট করে দাও। দেখো রাইবোজের চেইন স্ট্রাকচারটা কি ছিল দেখো তো। রাইবোজ ছিল 5 কার্বন। দেখো আমি রাইবোজটা আবার আঁকি, সহজ। রাইবোজ ছিল একটা অ্যালডোজ, তাহলে অ্যালডোজ মানে আমি বলছিলাম যে অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা সবসময় 1 নম্বর কার্বনে থাকবে, তাহলে 1 নম্বরটা CHO, বাকিগুলা সহজ। বামে H ডানে OH, বামে H ডানে OH। আগে দেখো বামে H ডানে OH, লাস্টেরটা কি? বামে H ডানে OH আর নিচে আরেকটা H, এটা ছিল রাইবোজ। তাহলে এখন বলতেছে ডিঅক্সি। ডিঅক্সি মানে কি? অক্সিজেন ডিলিট করে দেওয়া, মানে তোমাকে বলছে অক্সিজেন ডিলিট করে দাও। ঠিক আছে, তাহলে কোথার থেকে অক্সিজেন ডিলিট করে দিবা? রাইবোজ থেকে অক্সিজেন ডিলিট করে দিবা। দেখো এই যে রাইবোজের এই যে 2 নম্বর যে কার্বনটা আছে, দেখো রাইবোজের এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তাহলে এই যে রাইবোজের 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন আছে না, তুমি যদি জাস্ট এই 2 নম্বর কার্বনের এই অক্সিজেনটাকে যদি ডিলিট করে দাও, শুধু হাইড্রোজেন থাকবে, বাট তুমি অক্সিজেনটাকে যদি ডিলিট করে দাও, এটাই হয়ে গেছে ডিঅক্সিরাইবোজ। এটাই আসলে ডিঅক্সিরাইবোজ, বুঝছো? একদম ইজি। তাহলে কি হইলো? ডি মানে ডিলিট, অক্সি মানে অক্সিজেন, তার মানে অক্সিজেন ডিলিট করে দাও। কোত্থেকে অক্সিজেন ডিলিট করবা? রাইবোজ থেকে একটা অক্সিজেন ডিলিট করে দাও। তাহলে রাইবোজের 2 নম্বর কার্বনে, মনে রাখবা এটা কত নম্বর কার্বনের অক্সিজেন ডিলিট করবা? 2 নম্বর কার্বনের। 2 নম্বর কার্বনের ওই যে OH এর অক্সিজেনটাকে ডিলিট করে দাও, এখানে শুধু হাইড্রোজেন থাকবে, ব্যাস এটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার। তাহলে কি রিং স্ট্রাকচার আর পড়ানোর দরকার আছে? নাই, একই হবে, একই হবে, আগেরটার মতো একই হবে, খালি তুমি 2 নম্বর কার্বনের অক্সিজেনকে ডিলিট করে দিবা, শেষ। তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজের চেইন স্ট্রাকচার। এখন তুমি যদি রিং স্ট্রাকচারটা আঁকতে চাও, তুমি আগে রাইবোজ আঁকো। ওই যে ফার্স্টে 5টা দাগ দাও, দেখো আঁকার নিয়মটা আবার তোমাদেরকে দেখাই। ফার্স্টে 5টা দাগ দাও, 5টা চেয়ার তৈরি হইলো। মুরব্বি হচ্ছে অক্সিজেন, ওরা আগে বসাও। এবার কার্বন দাও, বাকি 4টা জায়গায় ফাঁকা জায়গায় কার্বন বসাইলা। এবার আসো, এবার কি করবা? উপরে OH, মনে আছে তো 1 নম্বর কার্বন, উপরে OH নিচে H। 2 নম্বর কার্বন কি করছিল? উপরে H নিচে OH। আগে তুমি রাইবোজের চেইন স্ট্রাকচার আঁকো। 3 নম্বর উপরে H নিচে OH, 4-এর সাথে 5 থাকে, তাহলে 5টা উপরে থাকবে রিংয়ের বাইরে, CH2OH, আর এখানে একটা H। এটা হচ্ছে রাইবোজ। এবার এটারে তুমি ডিঅক্সিরাইবোজ বানাও, তাহলে কি করবা? 2 নম্বর কার্বনের অক্সিজেনকে ডিলিট করে দাও। তাহলে 2 নম্বর কার্বন কোনটা? দেখো এটা যদি 1 হয়, এটা 2 না, তাহলে 2 নম্বর কার্বনের অক্সিজেনকে ডিলিট করে দাও, শেষ। এটারে ডিলিট করে দিলে শুধু হাইড্রোজেন থাকবে, ব্যাস এটাই হচ্ছে ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার। কঠিন? তাহলে ডিঅক্সিরাইবোজের রিং স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার, আশা করি তোমাদের সব স্ট্রাকচার আমরা আঁকা শিখায় ফেলছি। কঠিন লাগতেছে? দেখো ইজি না? এই তো ইজি, শেষ।
এটাই। আর বাকি সব কিছু এখন সেম। বাকি সব কিছু সেম কিভাবে চলো দেখাই। রাইবোজ কি তৈরি করছে? আরএনএ তৈরি করছে। ডিঅক্সিরাইবোজ কি তৈরি করবে? ডিএনএ তৈরি করবে। নাম শুনে বুঝতেছো? তাহলে রাইবোজ যদি আরএনএ তৈরি করে তাহলে এই ব্যাটা কি তৈরি করবে? এই ব্যাটা হচ্ছে তোমার ডিএনএ তৈরি করবে। ডিএনএ নাম শুনে বুঝতেছো? রাইবোজ যদি আরএনএ তৈরি করে, আটতে রাইবোজ আটতে আরএনএ, তাহলে ও আরএনএ তৈরি করে। তাহলে ডিতে ডিঅক্সিরাইবোজ, ডিতে ডিএনএ, তাহলে ডিঅক্সিরাইবোজ হচ্ছে তোমার ডিএনএ তৈরি করে। এখন আসো ডিএনএর ফুল মিনিংটা একটু জানতে হবে, এটার ওই যে সৃজনশীলের কতে আসতে পারে। তাহলে বলো তো ডিএনএর ফুল মিনিং কি? সহজ, আরএনএর নাম, তার আগে খালি একটা ডিঅক্সি যুক্ত করে দাও। তাহলে ডিএনএর ফুল মিনিং হচ্ছে আসলে দেখো এই যে ডিঅক্সি, বাকি সবটুকু আগের মতোই, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। বুঝছো? ব্যাস হয়ে গেছে, ডিএনএর ফুল মিনিং তোমার শিখা শেষ। খালি সামনে নামের আগে একটা ডিঅক্সি যুক্ত করে দিলে হয়ে যাবে। কঠিন? সহজ। এবার আসো ডিএনএ কেমনে তৈরি হয় যদি পরীক্ষায় আসে। দেখো এটা হচ্ছে তোমার, এবার তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার ডিঅক্সিরাইবোজ, এটা ওই যে তুমি ধরে নাও এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, কারণ রাইবোজ তো আর ডিএনএ তৈরি করে না, ডিঅক্সিরাইবোজ হচ্ছে ডিএনএ তৈরি করে। তাহলে এবার কিন্তু এটা ডিঅক্সিরাইবোজ। এখন এই ডিঅক্সিরাইবোজের 1 নম্বর কার্বনের সাথে ধরো এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষার, নাইট্রোজেন বেজ মানে হচ্ছে ক্ষার বা ক্ষারক, ঠিক আছে? নাইট্রোজেন বেজ যুক্ত হইল। তাহলে বলো তো এটারে কি বলবা? আগের বার এটারে তুমি কি বলতা? যে রাইবোজের সাথে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন বেজ যুক্ত হয়েছে, এটারে তুমি বলতা নিউক্লিওসাইড। তাহলে এটাও নিউক্লিওসাইড, কিন্তু এটার নাম হচ্ছে এখন ডিঅক্সি নিউক্লিওসাইড। সবই সেম, খালি নামের আগে একটা ডিঅক্সি বসবে। এখন ডিঅক্সি নিউক্লিওসাইড। আমি যদি তোমার এখন সুন্দর করে বলি ডিঅক্সি নিউক্লিওসাইড, বুঝছো? সবই সেম। আবার এটা যদি ধরো একটা ডিএনএ হয়, এবার তুমি বুঝতেই পারতেছো, এটা যদি মনে করো একটা কি বলে ডিঅক্সিরাইবোজ হয়, যার 1 নম্বর কার্বনের সাথে একটা নাইট্রোজেন বেজ বা নাইট্রোজেন ক্ষারক যুক্ত হইল 1 নম্বর কার্বনে আগের মতোই। আর এই যে 3 নম্বর কার্বনে একটা ফসফেটকে অনেক সময় শুধু পি দিয়েও বুঝায়, পি দিয়েও ফসফেট বুঝায়। যদি ফসফেট হয় তাহলে আগের বার এটাকে তুমি কি বলতা? নিউক্লিওটাইড বলতা। এবার এটার নাম কি জানো? এবার এটার নাম হচ্ছে ডিঅক্সি নিউক্লিওটাইড। দ্যাটস ইট, আর কিছু না। তাহলে এই ডিঅক্সি নিউক্লিওটাইডই আসলে কি তৈরি করে বলো? এই ডিঅক্সি নিউক্লিওটাইডই আসলে ডিএনএ তৈরি করে। এখন কেমনে ডিএনএ তৈরি করে? ওই আগের মতোই, যে এটা মনে করো একটা ডিঅক্সি নিউক্লিওটাইড, তার উপর আরেকটা ডিঅক্সি নিউক্লিওটাইড, তার উপর আরেকটা ডিঅক্সি নিউক্লিওটাইড, তার উপর আরেকটা ডিঅক্সি নিউক্লিওটাইড বসে বৈশা সুতার মতো হচ্ছে ডিএনএটা তৈরি করতেছে আলটিমেটলি। পারা যাবে? শেষ। তাহলে কঠিন? রাইবোজ পড়লে এটা এমনিতেই পারা যায়। তাহলে ফুল মিনিং থেকে শুরু করে সব কিছু আমাদের ডান। এবার আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, এদের পার্থক্য। খালি রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের পার্থক্য সৃজনশীলের খতে বা গতে আসতে পারে। জাস্ট একবার করে খালি একটা পার্থক্য তোমাদেরকে একটু দেখায় দিই, ব্যাস আমাদের হয়ে যাবে। দাঁড়াও, এটা কেমনে জানি পার্থক্যটা, শেপগুলা জানি, দাঁড়াও এটার লাইন, লিনিয়ার লাইন আঁকা যায়। দাঁড়াও কেমনে জানি আঁকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দাগ দিয়ে এইকা দিয়ে। এখন বুঝতেছি না, মাথা কাজ করতেছে না, বুঝছো? দাগ দাও মাঝখানে একটা সুন্দর, ঠিক আছে? লেখো রাইবোজ। আমি চাইছিলাম যে একটা সুন্দর সরল রেখা আনতে, কারণ এটা ভুলে গেছি আসলে, মানে অনেকটু কাজ করতেছে না মাথা। সমস্যা নেই, এটা হচ্ছে রাইবোজ, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। বলো তাহলে এদের মধ্যে পার্থক্য, তুমি নিজের ভাষায় এখন পার্থক্য লিখতে পারবা না? ভাই দেখো তো, নিজের ভাষায় তুমি এখন পার্থক্য লিখতে পারবা না। রাইবোজ কি করে বলো? এটা আরএনএ তৈরি করে, আর এটা হয়েছে ডিএনএ তৈরি করে। লেখো না ভাই। তাহলে প্রথম পয়েন্ট, এটি আরএনএ গঠনকারী উপাদান, বা সংক্ষেপে সহজ কথায় লেখো এটি আরএনএ তৈরি করে। আর ডিঅক্সিরাইবোজ নামের আগে ডি আছে, তাহলে এটা ডিএনএ তৈরি করে। শেষ। প্রথম পার্থক্য তো এমনি পারবা, এটি ডিএনএ। এটা খতে আসতে পারে, সৃজনশীলের খ বা গতে আসতে পারে, এই দুইটার মধ্যে পার্থক্য। তারপরে কি বলো? রাইবোজ কি করে বলো? রাইবোজ হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। এটা একটু মনে রাখতে পারো, এটা একটা অ্যাসিডের নাম।
এটি HCl এর সাথে বিক্রিয়ায়, এটা HCl এর সাথে বিক্রিয়ায়, এগুলো এমসিকিউতে আসে, ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে। ফারফিউরাল অ্যাসিড, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে। আর এটা হচ্ছে সেম একইভাবে বলতে বুঝতেই পারতেছে, একইভাবে এটি লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। একইভাবে বলতে কি, ওই HCl এর সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। এগুলো বইয়ে আছে, তুমি বই থেকেও দেখতে পারবা, বুঝছো? একইভাবে মানে হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড উৎপন্ন করে। সবচেয়ে ইম্পর্টেন্ট রাইবোজের সংকেত কি বলো? রাইবোজের সংকেত হচ্ছে C5H10O5, অর্থাৎ এখানে অক্সিজেন থাকে কয়টা? অক্সিজেন থাকে 5টা, তাহলে এখানে 5টি অক্সিজেন থাকে, তাহলে 5টি অক্সিজেন পরমাণু থাকে রাইবোজে। এবার আসো ডিঅক্সিরাইবোজ, বলো। ডি মানে ডিলিট, অক্সি মানে অক্সিজেন, তাহলে তুমি একটা অক্সিজেন ডিলিট করে দিছো, তাহলে একটা অক্সিজেন ডিলিট করে দিলে বলো এখানে অক্সিজেন একটা কমে যাবে না? তাহলে এখানে অক্সিজেন একটা কমে গেলে 5-এর জায়গায় অক্সিজেন হয়ে যাবে 4, কারণ ওই যে একটা অক্সিজেন তুমি ডিলিট করে দিছো। 2 নম্বর কার্বনের যে অক্সিজেন ছিল ডিলিট করে দিছো, এই জন্য অক্সিজেন একটা কমে 4 হয়ে গেছে, তাহলে এখানে 4টা অক্সিজেন পরমাণু থাকে, ঠিক আছে? তাহলে এখানে 4টা অক্সিজেন পরমাণু থাকে। তারপরে আসো 2 নম্বর কার্বনে, বুঝতেই পারতেছো রাইবোজের 2 নং কার্বনে হাইড্রক্সিল গ্রুপ থাকে, দেখছো তুমি? তাহলে 2 নং কার্বনে OH থাকে। আর এখানে কি বলো? এখানে তুমি তো ওই 2 নম্বর কার্বন থেকেই যে অক্সিজেন ডিলিট করে দিছো, তাহলে 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন ডিলিট করে দিলে শুধু হাইড্রোজেন থাকবে, তাহলে এখানে 2 নং কার্বনে শুধু হাইড্রোজেন থাকে, তাহলে 2 নং কার্বনে হাইড্রোজেন থাকে, শেষ। এগুলাই হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে পার্থক্য, কঠিন, ঠিক আছে? এগুলাই হচ্ছে মোটামুটি পার্থক্য। তারপরে রাইবোজ কি তৈরি করে? নিউক্লিওটাইড তৈরি করে। ডিঅক্সিরাইবোজ কি তৈরি করে? ডিঅক্সি নিউক্লিওটাইড তৈরি করে। পারা যাবে না? তাহলে এবার আমারে বলো তো, পরীক্ষায় উদ্দীপকে ধরো কতে দেওয়া আছে একটা স্ট্রাকচার, খতে দেওয়া আছে মনে করো আরেকটা স্ট্রাকচার, বলো তো তুমি দেখা চিনবা কেমনে কোনটা রাইবোজ কোনটা ডিঅক্সিরাইবোজ? দেখো, তুমি সবসময় আগে কার্বন সংখ্যা গুনবা, যে দেখবা যে কার্বন কয়টা আছে, 5টা আছে কিনা। কার্বন 5টা থাকলে তুমি মোটামুটি শিওর থাকো যে হয় এটা রাইবোজ হবে নয়তো ডিঅক্সিরাইবোজ হবে, কারণ উদ্দীপকে এই দুইটাই আসে। যদি কার্বন সংখ্যা 5 হয় তুমি শিওর এটা রাইবোজ নয়তো ডিঅক্সিরাইবোজ। এবার তুমি তাকাবা হচ্ছে 2 নম্বর কার্বনে, যদি দেখো 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, হাইড্রক্সিল আছে, তার মানে এটা রাইবোজ। আর যদি দেখো যে উদ্দীপকের 2 নম্বর কার্বনে 5টা কার্বন দিয়ে রাখছে, কিন্তু সেই 5টা কার্বনের 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন নাই, শুধু হাইড্রোজেন আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে তুমি বুঝলা যে এই উদ্দীপকের এটা আসলে ডিঅক্সিরাইবোজ। কথা ক্লিয়ার? তাহলে বুঝছো? আগে দেখবা কার্বন কয়টা, 5টা কার্বন থাকলে শিওর থাকো এটা রাইবোজ নয়তো ডিঅক্সিরাইবোজ। দেন তোমার সেকেন্ড কাজ হবে 2 নম্বর কার্বনে যদি হাইড্রক্সিল থাকে এটা রাইবোজ, আর 2 নম্বর কার্বনে যদি শুধু হাইড্রোজেন থাকে তাহলে এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর যদি এইরকম করেও যদি দেয় সেম, তুমি গুণা দেখবা আগে কয়টা কার্বন আছে, দেখো গুণ 1 2 3 4 5, 5টা কার্বন মানে এটা রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ। এবার তুমি গুণে দেখো 2 নম্বর কার্বনে তোমার হাইড্রক্সিল আছে কিনা, আছে, তাইলে এটা হচ্ছে রাইবোজ। আর যদি এটা উদ্দীপকে দিয়ে দেয় তুমি নিজেই বুঝতেছো যে গুণে দেখবা আগে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন আছে। এবার তুমি 2 নম্বর কার্বনের দিকে তাকাও, এই যে একের পরে 2, হাইড্রক্সিল নাই, অক্সিজেন নাই, তাহলে এটা ডিঅক্সিরাইবোজ, শেষ। এই তো, তাহলে এইগুলো চিনতে হবে। কেন চিনাটা ইম্পর্টেন্ট? উদ্দীপকে দেখবে এই দুইটাই দিয়ে বলবে যে ক নম্বর কোনটা, খ নম্বর উদ্দীপক কোনটা, এবং এটার মধ্যে পার্থক্য। কারণ তুমি যদি উল্টাপাল্টা করো, তুমি যদি রাইবোজরে ডিঅক্সিরাইবোজ লেখা দিয়ে আসো, ডিঅক্সিরাইবোজরে যদি রাইবোজ লেখা দিয়ে আসো, তাহলে তো পাবা 0। এই জন্য এগুলো চিনতে হবে ভালো মতো। ক্লিয়ার? ওকে, আশা করি একদম ক্লিয়ার। তাহলে বুঝছো পাশাপাশি উদ্দীপক থাকলে কেমনে চিনবা? চেইন স্ট্রাকচার থাকলেও তুমি চিনতে পারবা 5টা কার্বন, 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই মানে ডিঅক্সিরাইবোজ। আর রিং স্ট্রাকচারে থাকলেও 5টা কার্বন, 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই মানে ডিঅক্সিরাইবোজ। আর 5টা কার্বন, 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, তার মানে রাইবোজ। বা রিং স্ট্রাকচারে 5টা কার্বন, 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে মানে রাইবোজ, শেষ। আর পার্থক্য তো ভাই এটা ইজি,
রাইবোজ হচ্ছে আরএনএ তৈরি করবে, ওটা ডিএনএ তৈরি করবে। এটা HCl এর সাথে খালি একটাই মনে রাখতে হবে, এটা ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, আর ওটা হচ্ছে লেভুলিনিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এখানে 5টা থাকবে, ওখানে একটা অক্সিজেন কম, তার মানে 4টা থাকবে। এখানে 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিল থাকবে, এখানে ওই যে অক্সিজেনটা নাই, তাহলে শুধু হাইড্রোজেন থাকবে। আর মনে রাখার টেকনিক কি দেখো, ফারফিউরাল, দেখো ফারফিউরাল, এটাও মনে রাখার একটা টেকনিক আছে। দেখো ফারফিউরালে দেখো র আছে, রতে কি রাইবোজ, শেষ। আর লেভুলিনিক, এখানে কোনো র নাই, দেখো এখানে কোনো র নাই, তার মানে এটা রাইবোজ না। তাহলে রাইবোজ না মানে কি, ডিঅক্সিরাইবোজ। বুঝছো, মানে মনে রাখার অনেক টেকনিক তুমি বাইর করতে পারবে। আমি এমনি মনে রাখতাম ফারফিউরাল, 2টা র আছে, রতে রাইবোজ, তার মানে রাইবোজটা এই সেলের সাথে বিক্রিয়া করে ফারফিউরাল উৎপন্ন করে। আর লেভুলিনিক অ্যাসিড, কোনো র নাই, কিছু নাই, র নাই মানে রাইবোজ হবে না। তাহলে রাইবোজ না হলে কি হবে, ডিঅক্সিরাইবোজ হতে হবে। তার মানে এটা লেভুলিনিক অ্যাসিড তৈরি করে ডিঅক্সিরাইবোজ, শেষ। মনে রাখার টেকনিক এগুলো। ওকে, তাইলে পারা যাবে। বলো ক্লাসের পড়া কি ক্লাসই মুখস্থ কিনা? একদম ক্লিয়ার হয়ে গেছে না, ক্লাসের পড়া ক্লাসেই? তাহলে এখন একটা কাজ করবা, আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে চমৎকার একটা হচ্ছে রিভিউ দিয়ে আসো। দেখি তোমাদের রিভিউ দাতা প্রথম কয়েকটা ক্লাসে রিভিউ মিলায় হচ্ছে আমরা একটা পুরস্কার দিব। হ্যাঁ, আমাদের ডিএমসি স্টেশন পাবলিক গ্রুপে তোমরা হচ্ছে দিয়ে আসো যে এইচএসসি 26 বায়োলজি, এইচএসসি 26 বায়োলজি, এই হ্যাশট্যাগটা ইউজ করে ক্লাসের নোট, ক্লাসের রিভিউ, অথবা ক্লাস চলাকালীন কোনো ফানি মোমেন্ট বা আমাদের কোনো ছবি দিয়ে ভালো ভালো কিছু কথা লেখা দিয়ে আইসিস। ঠিক আছে, দেখি কার রিভিউ কত সুন্দর হয়। তাহলে ক্লাসের রিভিউ দিও, কোথায় দিবা? ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে। কি হ্যাশট্যাগ দিবা? এই যে হ্যাশট্যাগ দিয়ে কোনো স্পেস দেওয়া যাবে না, এইচএসসি 26 বায়োলজি, ক্লাসের রিভিউ, তারপরে ক্লাস নোট, এগুলো হচ্ছে জমা দিও। প্লাস ক্লাসে ধরো আমি কোনো ফানি কিছু বলছি, আজকে হয়তো একটু ফানি জিনিস কম বলছি, কারণ আজকে সেট আপ চেঞ্জ করে একটু দেরি হয়ে গেছে, আমরা হয়তো আজকে একটু পড়াইছি, এক্সট্রা কথা ফানি কথা একটু কমই বলছি আজকে, সমস্যা নেই। তারপরও ক্লাসের কোনো ফানি মোমেন্ট বা মোটিভেশন তোমার কাছে ভালো লাগছে, এগুলা তুমি মানে একটু সুন্দর করে হচ্ছে তোমরা রিভিউ আকারে হচ্ছে তোমরা দিতে পারো। আজকে ক্লাসে এগুলো একটু কম হয়েছে, আবার পরের ক্লাসে দেখবে ইনশাল্লাহ বেশি হবে। ঠিক আছে, সমস্যা নেই। তো এইগুলো তোমরা ভিডিও ক্লিপ আকারে কেটে দিতে পারো, যা ভালো লাগে। অন্তত রিভিউ আর হচ্ছে ক্লাস নোট তোমরা জমা দিও এই হ্যাশট্যাগ সহ। দেখি, আর লেখো যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা, যা যা পড়াইছি দেখো তো একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট না, একদম কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে না? মনে হচ্ছে না যে এখন নিজে ভাই আমি রাইবোজ ডিঅক্সিরাইবোজ আঁকতে পারবো, রিং স্ট্রাকচার হোক বা চেইন স্ট্রাকচার হোক, যেই স্ট্রাকচারই দেখ পান্তাভাত হয়ে গেছে না, যে আমি নিজে আঁকতে পারবো। সৃজনশীল তো সৃজনশীল ভাই, আমি নিজে আঁকা পরীক্ষায় অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। উদ্দীপক আর উদ্দীপক চিনা তো কোনো ব্যাপারই না, এগুলো উদ্দীপকে থাকবে, আর তুমি এগুলো নিজে আঁকা তোমারে শিখাই দিছি, সো তুমি তো আরও বেটার পারবা, উদ্দীপক দেখলেই বুঝে ফেলবে এটা কোনটা কি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে একটা সুন্দর রিভিউ দিও যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা। তাহলে আমি এখন একটা পোস্ট দিই, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়েও চাইলে দিতে পারো। ঠিক আছে, ধরো এই যে এইখানে আজকে একটু সুন্দর লাগতেছে, বোর্ডটা অনেক সুন্দর লাগতেছে, আমি একটু দাঁড়ায় একটা পোজ দিই, তোমরা একটা ছবি তুলতে পারো। ওকে, অনেকক্ষণ ই দিছি। ঠিক আছে, তাহলে আমরা লাইট নিয়ে আরও টেস্ট করব। ঠিক আছে, এটা কেবল টেস্টিং পর্ব শুরু হয়েছে, আরও সামনে হয়তো টেস্ট করবো। বাট আজকে দেখো বোর্ডটা অনেক চমৎকার লাগতেছে, তাই না? কিছুদিন পরে হয়তো আমারও ফসা লাগবে, হয়তো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকো, তাহলে আল্লাহ হাফেজ। তাহলে আশা করি একদম যা যা পড়াইছি ক্লিয়ার, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে না, দেখো বারবার রিক্যাপ করাইছি, মুখস্থ হয়ে যাবে। এবার একটু বইটা খুলো, আমার নোট তো হয়েই গেছে ক্লাসে, নোটটা একটু রিভিশন দিবা, দেন বইটা 10টা মিনিট পড়ো। এতক্ষণ মতো যা পড়াইছি 10টা মিনিট পড়ো, দেখবে একদম তোমার মুখস্থ হয়ে গেছে আসলে বই। বুঝে বুঝে মুখস্থ, না বুঝে কিন্তু মুখস্থ না, বুঝে বুঝে শব্দ ভেঙে টার্ম ভেঙে ভেঙে পড়ায় দিছি। বায়োলজি ভুলবাও না, তুমি নিজেই জানো মনো মানে এক, তার মানে ও সিঙ্গেল, ওরে আর ভাঙা যাবে না, তার মানে এটাকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো কিছু পাওয়া যাবে না, ও একাই একক, ব্যাস এমনি করে পড়ায় দিছি, তুমি আর জীবনে ভুলবাও না এগুলা। তাও একটু বই দেখবা 10 মিনিট, দেখলে দেখবা বইয়ের সব তুমি এখন পারতেছো। রিডিং দিও, কারণ মেইন বই পড়লোই যে মতে মেইন বই, মতে মেডিকেল ভাই, তারপরও মেইন বই পড়তে হবে। আমি যতই ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করায় দিই, তারপরও মেইন বই মাস্ট, তাইলে একদম তুমি 100তে 100 প্রিপারেশন হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের মতো এখানেই থাক, আসসালামু আলাইকুম।